অঞ্চলের বে অফ বেঙ্গলে কিন্তু একটা সোনালী অতীত ছিল, এখনো আছে। এইটা দিয়ে গ্লোবাল পলিটিক্স কন্ট্রোল করা সম্ভব। চীনকে যদি আমার কিছুটা বেকায়দায় ফেলতে হয়, মালাক্কা স্ট্রেট থেকে শুরু করে বে অফ বেঙ্গল, এখানে যদি একটা মার্কিনী বা পশ্চিমা কেউ এসে বসে থাকে, দেখেন না সিচুয়েশনটা কি দাঁড়াবে। কোনো অবস্থাতেই বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেনি। টানাপোড়েনটা সৃষ্টি হয়েছে বিজেপির পলিটিক্যাল। যখন বর্ডারকে আপনি চরম রকমের সিকিউরিটাইজ করবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সাথে রিলেশনশিপটা নিশ্চিতভাবেই কনস্ট্রেন্টের দিকে আজ হোক কাল হোক যাবে। আমাদের তিস্তাটা অতি তাড়াতাড়ি করে ফেলা উচিত, এবং এটা চীনের সাথে করুক বা যার সাথেই করুক করে। খুব রিসেন্টলি শেখ হাসিনার যে রায় হলো, তো এটার ফলাফলে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছেন, সেই রায়ের ক্ষেত্রে যথেষ্ট বিতর্ক আমরা করতেই পারি, কিন্তু মূল যে বিষয়টা থাকে, এটাকে যদি আমি অতীত থেকেও টানি, যে 2010, 11, 12 সালের যে প্রসিডিংসগুলি আমরা দেখছি, ওটার সাথে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে তো এটা অনেক বেশি স্বচ্ছ। চট্টগ্রাম পোর্টগুলো যে লিজ দেওয়া হয়েছে আন্তর্জাতিক কোম্পানির কাছে 30 বছরের জন্য, এটা নিয়ে বর্তমানে প্রচন্ড বিতর্ক হচ্ছে। মানে বাংলাদেশের অন্ততপক্ষে এইটুক বাংলাদেশকে সাধুবাদ দিতে হবে এখনো পর্যন্ত, যে বাংলাদেশ বড় কোনো মানে অ্যালায়েন্স পলিটিক্সের মধ্যেও পড়েনি। রোহিঙ্গা ইস্যুকে সারাক্ষণ খালি একটা দিক থেকেই দেখি, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, সবাই মানে সুটকেস মুটকেস নিয়ে বিদেশে গিয়ে প্রথমেই দাও, টাকা দাও। বাংলাদেশ আসিয়ানের সাথে ঘনিষ্ঠ হওয়ার বা সম্পর্ক বিল্ড আপ করার একটা চেষ্টা করছে। আমরা করতে পারি ইমিডিয়েটলি, সেটা হলো আসিয়ান সেক্টরাল পার্টনার হওয়া ডায়ালগে। এইটা আমার মনে হয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট গভর্নমেন্ট যখন পররাষ্ট্রনীতি করবেন, কোন বিষয়টা আসলে তাদের প্রাধান্য দেওয়া উচিত? একটা ফান্ডামেন্টাল জায়গা, ন্যাশনাল কনসেনসাস ফরেন পলিসিতে রিফ্লেক্টেড হতেই হবে। যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত ওটা কোনো ফরেন পলিসি হবে না, ওটা দলীয় পলিসি হবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা। ফাইন লাইনের নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা আলোচনা করি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং মানবাধিকারের নানা বিষয়াবলী নিয়ে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা হক সাইমা। দর্শক, আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। কেমন আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো? জি স্যার, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আজকে অনেক কিছুই জানার চেষ্টা করব। তো তার আগে আপনার প্রফেশনাল জার্নিটা যদি আমরা একটু শুনতাম, যে স্যার আপনার এই দিকে আসার বা শিক্ষকতা, গবেষণা মোটিভেশনটা কি ছিল? আমার শিক্ষকতায় আসার মোটিভেশনটা প্রথমেই যেটা, সেটা হলো আমি একটু অলস প্রকৃতির মানুষ। সকালবেলা উঠে অফিস করব, এটা ভাবলে একটু ভয় লাগতো, বাট সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথাটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষকতার মাধ্যমে আমি যতটুকু দিতে পারবো, সেইটা একটা মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, সেটা বোধহয় অন্যান্য প্রফেশনেও করা সম্ভব, এবং প্রত্যেকটা প্রফেশনই রেসপেক্টেবল। আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি জরুরি। এবং আমার কাছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি আমার বন্ধুদেরকে বলতাম যে আমি আসলে মাস্টারই হতে চাই, সেটা স্কুলের হোক, কলেজের হোক, বিশ্ববিদ্যালয়, ঘটনাচক্রে বিশ্ববিদ্যালয়ের হয়ে গেছে। তো এখন বিশ্ববিদ্যালয়ের মাস্টার হওয়ার কারণে যেটা সুবিধা হয়েছে, সেটা হলো যে জীবনে যা দেখি, যা পড়ি, যা শুনি, ইভেন বিদেশে গেলে যা খাই, সবই আমি আমার ছাত্রছাত্রীদের সাথে আসলে শেয়ার করি। ফলে যেটা হয় কি, যেই ছেলেটা বা মেয়েটা প্রত্যন্ত অঞ্চলের, সেও কিছুটা হলেও আমার মাধ্যমে কিছু জিনিস দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। সেই হিসেবে শিক্ষক হিসেবে হয়তো মোটেও সফল না, কিন্তু এই যে যেসব জ্ঞানগুলি পাই, সেগুলি অন্তত পক্ষে দেওয়ার চেষ্টা করি। আরেকটা যেটা, যে আমার ছাত্রছাত্রীরা প্রায়ই কমপ্লেন করে যে স্যারকে সময় পাওয়া যায় না, তো আমি ওটাও বলি যে যেহেতু নিজেই শিখছি, যেটুকু শিখি সেইটুকুই তোমাদের দিই, এখন সেটা তুমি কতটুকু কাজে লাগাও তোমার বিষয়। তো এটা আর রিসার্চের ক্ষেত্রে একটা বড় কলবরে কাজ আমার হয়, কারণ আমার মনে হয় যে একটা বিষয়ে যদি
চিন্তা করতে থাকি তাহলে হয়তো অনেকটা কুপমণ্ডুকে পরিণত হব। তো এই কুপমণ্ডুক পরিণত হতে চাচ্ছিলাম না। তো সেই কারণে পররাষ্ট্রনীতি, রাজনীতি অল্প একটু বুঝি আর কি, খুব বেশি না। তো বাংলাদেশের রাজনীতিতে একটু তালগোল পাকিয়ে ফেলি। সামরিক নীতি, তারপরে বিভিন্ন দেশে কি হচ্ছে না হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমার অনেক আগে থেকেই কাজ আছে, এবং মাইগ্রেশন। এবং এইটার একটা বড় কারণ আছে, মাইগ্রেশন নিয়ে কাজ করার একটা বড় কারণ হলো যে অনেক ছোটবেলায় প্রথম রোহিঙ্গা রেফিউজিদের দেখেছিলাম, মানে 91-92 সালে। তখন আমার কাছে মনে হলো যে এই মানুষগুলির ভবিষ্যৎ কি। তখন কিন্তু স্কুলে পড়ি, ফলে এই বিষয়গুলি কিন্তু ভেতরে এসছে। এই যে আমি একটা সংস্থার সাথে জড়িত আছি, এটা জাগো ফাউন্ডেশন বলে, ওরা বাচ্চাদেরকে পড়ায়। কারণ এটাও আপনি ছোটবেলায় দেখতাম, আমি তো আইসক্রিম খাচ্ছি কিন্তু একটা শিশুকে দেখলাম সে আমার আইসক্রিমের কাগজটা নিয়ে খাচ্ছে। তো এটা তো হতে পারে না একটা সোসাইটি। তো ফলে এই জাগোর সাথে, কর্মীদের সাথে একটু একটু কাজ করা, অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে প্রচুর কাজ করি। কারণ হলো আমার কাছে মনে হয় যে আপনি যে পর্যন্ত নেচারের সাথে না থাকবেন, যে পর্যন্ত আপনি একটা কুকুরকে না বুঝবেন, বিড়ালকে না বুঝবেন, পাখিকে না বুঝবেন, আপনি তো আসলে নিজের এক্সিস্টেন্সটাই বুঝবেন না, রাইট? তো সুতরাং অ্যানিমেল ওয়েলফেয়ারেও কিছু টুকটাক কাজ করা হয়। কারণ আমার কাছে মনে হয় এটার মাধ্যমে আমি সবসময় এনকারেজ করি যাতে আপনারাও একটু নেচারের সাথে থাকেন। যে কারণে ক্লাইমেটের উপরে বেশ কিছু কাজ আছে, ভালোই কাজ আছে। এবং শিক্ষকতার ক্ষেত্রে আরেকটা বড় মোটিভেশন ছিল যে আপনি বিচিত্র রকমের মানুষের সাথে আপনার পরিচয় হবে। সবার বয়স বাড়বে, আমার তো বাড়ে না। কারণ হলো আমার ছাত্রছাত্রীর বয়স তো 18, 20, 22। আমি না হয় বুড়া হয়ে যাচ্ছি, কিন্তু ওরাও বুড়া হয়ে যাচ্ছে। আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা তো মোটামুটি বুড়াই। তো এখন সেই জন্য বললাম যে তোমরা কিন্তু, আমার ফার্স্ট ইয়ার তো সবসময় 18। তো যে কারণে এই লার্নিংটা সবসময় থাকে যে ওরা কিভাবে, আমি কিভাবে, এটার একটা কনফ্লিক্ট হয়, আবার কনভার্জেন্স হয়। তো সেইগুলি মিলিয়ে আমার কাছে মনে হয় যে টিচিংটা খুব জরুরি। চমৎকার স্যার। তো অনেকগুলো কাজের কথা বললেন, তো আপনার সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আপনি মানে যখন স্বাচ্ছন্দ্য বোধ করেন? কনফ্লিক্ট রেজলিউশন। কনফ্লিক্ট রেজলিউশনটা হলো যে দ্বন্দ্ব, অর্থাৎ আপনার বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হয়, ওইখানে আমার চেহারা দেখা যায়। যে ধরেন মালিতে একটা বড় রকমের দ্বন্দ্ব ছিল, ইউএন পিস কিপিং মিশন ছিল, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন আছে। আপনি যদি মায়ানমারের ক্ষেত্রে দেখেন, মায়ানমারের ক্ষেত্রে আমার বিস্তর কিছু কাজ হয়েছে, বিভিন্ন স্তরে হয়েছে। সেটা এই বিষয়গুলি না কোনো একটা স্পেসিফিক সরকার কেন্দ্রিক না, কিন্তু এটা সবসময় চলতে থাকবে। ফলে আপনাকে এই জায়গাতে কাজ করতেই হবে। এখানে সরকার কে আসলো না আসলো কিচ্ছু যায় আসে না। যেটা আপনাকে এই যে মিয়ানমারের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হচ্ছে, এতগুলি মানুষ, 1.1 মিলিয়ন মানুষ, কেউ তাদেরকে ডিহিউম্যানাইজ করে, কেউ তাদেরকে গালিগালাজ করে, কেউ, আসলে তো ব্যাপারটা তা না। সে তো পেটের দায়ে এখানে এসছে, জীবনের দায়ে এসছে। সুতরাং এই মানুষগুলিকে যদি আমরা ফেরত পাঠাতে পারি, বা এই মানুষগুলির যদি ওয়েলফেয়ারগুলি আমরা করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই একটা হিউম্যানিটেরিয়ান বড় কাজ হয়ে যাবে। এবং সেই সাথে দেখেন গাজাতে বলেন বা ইয়েতে বলেন, বিভিন্ন জায়গায় যে কনফ্লিক্টগুলি হয়, তো সেই ক্ষেত্রে কখনো কখনো জাতিসংঘের মাধ্যমে কাজ করা হয়, কখনো সরকারের মাধ্যমে কাজ করা হয়, কখনো অন্যান্য সংস্থাগুলির মাধ্যমে কাজ করা হয়। ফলে এই যে কনফ্লিক্ট রেজলিউশন করে মানুষের জীবন বাঁচানোর মতো ইন্টারেস্টিং আর কিছু নাই। মানে এটা যে একটা তৃপ্তি, আপনি এই তৃপ্তিটা অনেক কিছুতেই পাবেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা তৃপ্তি আছে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা আমাদের বিষয়গুলোতে যাই একটু একটু করে। তো প্রথমেই যেটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতে যেটা অনিবার্যভাবে চলে আসে, যে ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক, কিন্তু এই বিষয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যেটা খুব রিসেন্টলি শেখ হাসিনার যে রায় হলো, তো এটার ফলাফলে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। মানে একটা সাইড থেকে আমরা শুনতে পাচ্ছি যে এটা আসলে কখনো কার্যকর হবে না, ভারত কখনোই তাকে পাঠাবে না, এবং একটা সিম্বলিক রায় রাদার দ্যান আ জাস্টিস বিং সার্ভড। বাট আবার আমরা কিন্তু একটা স্বস্তিও দেখছি মানুষের মধ্যে, বাংলাদেশে, যে হ্যাঁ ফাঁসির রায় হয়েছে। তো এই জায়গাটায় স্যার আপনার
মতামতটা কি বা আমরা কি করতে পারি? এবং এই জায়গাটা আরেকটু বলবো যে 2013 সালে যে আমাদের একটা প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর হয়েছিল শেখ হাসিনার সময়, এইটা কেন্দ্র করে কি আমরা কোনোভাবে আসলে নিয়ে আসা সম্ভব কিনা বাংলাদেশে? ভারতের রাজনীতিতে শেখ হাসিনা যে শব্দটা, আমি শব্দ ধরে বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তার অভ্যন্তরীণ, বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। কারণ তার যে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের মানুষজনকে তেলাপোকা বলা থেকে শুরু করে এমন কিছুটা কোনোটারই প্রোটেস্ট হতো না। ফলে আপনি বিজেপির যদি হয়ে থাকেন একজন নেতা, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ পলিটিক্যাল মাইলেজ আপনি দিনে দিনে পান, রাইট? এটা একটা বিষয় আছে। দ্বিতীয় একটা বিষয় আছে যে আমাদের সাথে যে একটা অসম প্রতিযোগিতা সবসময় থাকতো, প্রতিযোগিতা হয়তো ভালো শব্দটা, একটা অসম সম্পর্কের জায়গাতে আমরা যখন দেখতাম যে সেই জায়গাতেও আপনার একটা মানে যেটাকে আমি বলি যে আমার একটা আমি যদি বিজেপির একজন সদস্য হয়ে থাকি তাহলে আমি কি করবো, বলবো যে এই যে আমি তো কন্ট্রোলের মধ্যে আছি। এটার একটা আন্তর্জাতিক দিকও আছে, সেটা ভারত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একসময় বড় রকমের প্রজেক্ট করতো যে আমি তো মানে কাউন্টার টেরোরিজম থেকে শুরু করে সবকিছু এই দেশে করছি, সুতরাং আমার তো একটা স্ট্রং ক্রেডিবিলিটি আছে। ফলে 5ই অগস্টের পরে যখন ওভারনাইট এই পুরো জিনিসটা চলে গেল, তখন গিয়ে কিন্তু মানে একটা বড় রকমের গ্যাপ তৈরি হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বাংলাদেশ কিন্তু সেটা সৃষ্টি করেনি, কোনো অবস্থাতেই বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেনি। টানাপোড়েনটা সৃষ্টি হয়েছে বিজেপির পলিটিক্যাল, এবং যে কারণে আপনি দেখলেন যে একটা নতুন ন্যারেটিভ তৈরি করলো তাদের মিডিয়া যে বাংলাদেশে বোধহয় যত রকমের মাইনরিটি আছে সবাইকে শেষ করে দেওয়া। আমরা এটা 5 তারিখের পর একটা ম্যাসিভ প্রোপাগান্ডা ক্যাম্পেইন দেখেছি। শুধু একটা জিনিসই বুঝলাম না যে তারা কি এটা হিসাব করে দেখলো না 3 দিন এই দেশে কোনো ল এনফোর্সমেন্ট ছিল না, অথচ এই দেশে কিন্তু ম্যাসিভ কোনো ক্যাটাস্ট্রফিক ল এনফোর্সমেন্ট মানে লিগ্যাল বা মানে সিভিল ডিসওবিডিয়েন্স হয় নাই। মানে আপনি কি দেখেছেন যে সাধারণ মানুষের মধ্যে খুনোখুনি হচ্ছে? কিছু কিছু জায়গায় অবশ্যই এটা তো পলিটিক্যালি মোটিভেটেড ছিল বেশি। প্লাস যে কোনো দেশেই আপনার ক্রাইম কোনো ভাবে তো কিছু ছিচকে চোট তো থাকে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো সেই কারণে এই বিষয়গুলি যদি একটু মাথায় থাকতো তাহলে হয়তো ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতো। প্লাস এই যে বর্ডার বন্ধ করে দেওয়া, এটা তো আমরা বন্ধ করিনি। সুতরাং সেই জায়গাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতের যে পররাষ্ট্রনীতির একটা চরম দুর্বলতা এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে তাদের রাজনৈতিক অবস্থা বা আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন রকমের অবস্থান তৈরি করা, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবং এই ট্রমা, যেটাকে আপনি বলতে পারেন যে পররাষ্ট্রনীতির পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, সেটা থেকে আসলে ভারতকে বের হতে একটু সময় লেগেছে। এখন আসে সেকেন্ড পার্টটা, সেটা হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছেন, সেই রায়ের ক্ষেত্রে যথেষ্ট বিতর্ক আমরা করতেই পারি, কিন্তু মূল যে বিষয়টা থাকে এটাকে যদি আমি অতীত থেকেও টানি, যে 2010, 11, 12 সালের যে প্রসিডিংসগুলি আমরা দেখছি, ওটার সাথে যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে তো এটা অনেক বেশি স্বচ্ছ। এটা আমি কেন বলছি, কারণ তখন যে টেকনোলজি বা যা ছিল, এখন তো টেকনোলজি ইজ ভেরি অ্যাডভান্সড। সুতরাং আপনি চাইলেই যে ডিনাই করবেন বা আপনি করবেন এটা পারবেন না। ফলে অস্বচ্ছ প্রক্রিয়াও যদি বিচার হয়, ধরে নিলাম, তারপরেও কিন্তু আপনার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস বা লিগ্যাল এভিডেন্সেস সবই রয়ে গেছে। এটা হলো আপনার সেকেন্ড পার্ট। থার্ড পার্টটা হলো যে তাহলে ভারত কি করবে। এখন ভারতের জন্য দুটো বিষয় আছে, একটা হলো ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনো শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে ভারত যে জিনিসটা চাইছে সেটা হলো যে একটা গ্রহণযোগ্য ভাবে, মানে যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি একটু ফেস সেভিং হলেও এক ধরনের জায়গাতে আসা। এবং আমি মনে করি এটা ভালো ভারতের জন্য, যে অন্ততপক্ষে তাদের এই বদ্ধতাটা হয়েছে, যে কারণে তারা কিন্তু স্টেটমেন্টটা দিয়েছেন, সেই স্টেটমেন্টটা যথেষ্ট ম্যাচিওর একটা স্টেটমেন্ট দিয়েছেন। এবং
আমি মনে করি সেই জায়গাতে তারা এই বার্তাটাও দিয়েছেন যে ভবিষ্যতে যেই সরকারই আসেন না কেন সেই সরকারের সাথেই তারা কাজ করবেন। এই বদুতটা যদি অগাস্ট মাসের জায়গায় সেপ্টেম্বর মাসে হতো তাহলে মনে হয় না যে এত সমস্যার মধ্যে পড়তে হতো। এখন ফলে এটা যেরকম সেরকম, আর সেই সাথে যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে বাংলাদেশে তারা ফেরত পাঠাবেন সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। ফ্লেক্সিবিলিটিটা এই কারণে যে এক্সট্রাডিশন ট্রিটেটের মধ্যে রাজনৈতিক যদি কোনো ডাইমেনশন থাকে বা লাইফ থ্রেটেনিং ডাইমেনশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু যেটা বাংলাদেশের জন্য যেরকম অ্যাপ্লিকেবল ভারতের জন্য সেরকম অ্যাপ্লিকেবল। ফলে এক্সট্রাডিশন ট্রিটিকে ধরে যদি আপনি আলোচনাটা করেন তাহলে ইট উইল বি এ নন স্টার্টার। আপনি যদি ভারতের অ্যাসাইলাম পলিসিস বা এগুলি দেখেন সেইখানেও তাদের পুরোটাই রাষ্ট্রের উপরে নির্ভরশীল। রাষ্ট্র বলতে আমি এখানে সরকারকে টেনে আনি, এটা সরকারের উপরে নির্ভরশীল কারণ তাদের একদম স্পেসিফিক কোনো পলিসি বা আইন এই ক্ষেত্রে নাই। যেটা আছে হলো আপনার সিএএ বা এনআরসি ধরনের কিছু কাজ হাবিজাবি কিছু করেছে, বাট এর বাইরে যেটা আছে যে নাই। ফলে পুরোটাই কেস টু কেস বেসিসে। ফলে এই জায়গাতে যখন কেস টু কেস বেসিসেও তারা শেখ হাসিনাকে দেখবেন সেই ক্ষেত্রে তাদের ইন্টারনাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স এবং সেই সাথে এই যে ইন্টারন্যাশনাল অব্লিগেশনের কথাটাও তারা তুলবেন। অর্থাৎ ইউনাইটেড নেশনসের হিসেবে ডেথ পেনাল্টি ইজ নট অ্যাকসেপ্টেবল এবং ওনারা সবাই তো এটাকে ইয়া করে বিবৃতি দিয়েছে। ফলে আপনার যে দিক থেকেই আপনি টানেন না কেন ভারতের অন্ততপক্ষে এইটুক ফ্লেক্সিবিলিটি তার আইনের মাধ্যমে বলেন বা তার যে ফ্রেমওয়ার্কগুলি আছে সেগুলির মাধ্যমে তার মধ্যে রয়েছে। সুতরাং এটা পুরোটাই পলিটিক্যাল ডিসিশন হবে যে তারা পাঠাবেন কি পাঠাবেন না। সুতরাং এখানে আমাদের আসলে যদি আমরা চিন্তা করি যে না লিগ্যাল বা মোরাল বা ইত্যাদি, এখানে না, এটা পুরোটাই তাদের উপর। সেই প্রেক্ষিতেই আপনি যেটা বলছিলেন যেমনটা যে 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের প্রচণ্ড একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, সেটা মিডিয়া ক্যাম্পেইন থেকে শুরু করে সব জায়গায়। তো ভারত তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা ভবিষ্যতে যদি সম্পর্কটা ঠিক করতে চাই, বাংলাদেশ আসলে কূটনৈতিক কি পদক্ষেপ নিতে পারে বা কিভাবে সম্পর্কটা ইন দ্য ফিউচার আপনি দেখেন? আপনার কথাটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে আমাদের জন্য ভারত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য আমরা গুরুত্বপূর্ণ। আমরা সবসময় ফার্স্ট টু বলি, ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনি আমাকে বলেন তো যে 1.5 বছর যে আমরা এইভাবে, আমাদের কি খুব খারাপ অবস্থা হয়ে গেছিল? না, আমি বলবো কলকাতায় বেশি খারাপ অবস্থা আমাদের চাইতে, কারণ বিজনেস গুলো আসামের কথা দেখেন, মানে না বেচারারা মুখ ফুটে বলতে পারতেছে। এখন মুশকিলটা হচ্ছে যে হেলথ ট্যুরিজম দেখেন, সবকিছুতেই। যে কারণে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভালো সম্পর্ক করতে চান না তা তো না, নিশ্চিত চেয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষ নিশ্চিতভাবে চেয়েছে। বাংলাদেশের মানুষজন এখনো মনে করে যে ভারতে চিকিৎসা বলেন, ভারতে খাওয়া দাওয়া বলেন, ঘুরতে যাওয়া বলেন। ফলে আমাদের মানুষের মধ্যে কিন্তু কোনো আকাঙ্ক্ষার অভাব ছিল না। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যখন আপনার পলিটিক্যাল দূরদর্শিতা না থাকে বা পররাষ্ট্র নীতি যখন আপনার অত্যন্ত ভঙ্গুর অবস্থায় থাকে, তখন যে জিনিসটা হয় যে আপনি একটা সেন্টিমেন্টাল অ্যাপ্রোচ নেন, রাইট? এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি আপনার সাথে সেন্টিমেন্টাল অ্যাপ্রোচ নেয় নাকি ট্রানজ্যাকশনাল সম্পর্ক? চীন আপনার সাথে ট্রানজ্যাকশনাল সম্পর্ক, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আপনার ট্রানজ্যাকশনাল সম্পর্ক, সেই সাথে হয়তো আপনার হিউম্যানিটেরিয়ান সম্পর্ক, পিপল টু পিপল সম্পর্ক আছে। আপনি যখনই পিপল টু পিপল সম্পর্ককে বন্ধ করে দেন তখনই তো মুশকিলটা। ফলে আপনি ভারত যাবেন এবং একজন ভারতীয় বাংলাদেশে আসবেন, এটা নিশ্চিত ভালো জিনিস, মানে ক্রস ফার্টিলাইজেশন ইকোনমির জন্য ভালো। কিন্তু আপনি যখন রাজনীতি কি করে ফেলেন ব্যক্তিগত সম্পর্কগুলিকে, তখনই মুশকিলটা হয়ে যায়। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমি বৈরী বলবো না, আমি যেটা বলবো যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কর ক্ষেত্রে যে এই যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে আরেকটু বিরক্তিকর পর্যায়ে নিয়ে গেছে তাদের মিডিয়া। এবং এটা আমরা বারবার বলছি, যে কারণে ভারতের সাধারণ মানুষের মধ্যে এমন একটা
ধ্যান ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নাই, সারাদিন বসে বসে মানে মাইনরিটিদের সাম্প্রদায়িক দাঙ্গা করা। এটাই। কিন্তু আমি যে জিনিসটা সবসময় তাদেরকে বলেছি যে আমাদের না খেয়ে দিয়ে অনেক কাজ আছে। দেখেন আপনি, মানে আমাদের রিক্সাওয়ালাকে রিক্সা চালাতেই হবে, আমাকে ইউনিভার্সিটিতে যেতেই হবে, আপনাকে ট্রাফিকের মধ্যে বসে থাকতেই হবে, আমাকে দিন শেষে বেতন পাইতেই হবে। সুতরাং আমার আসলে এত চিন্তা করার আসলে কারো এইখানে এত সময় নাই। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বিচিত্র রকমের জ্ঞানী গুণী ওপিনিয়ন দেওয়া হয় বটে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমার নেইবার হিসেবে তার সাথে সম্পর্কের জায়গাটাতে আমরা চাই যে একটা সমতার জায়গা থাকে, এবং এই সমতার যে শব্দটা এইটা আমাদের পররাষ্ট্রনীতিতে অনেক দিন ছিল না। এবং সমতাটা আমরা কিসের জন্য সমতাটা চাচ্ছি? একটা 1.4 বিলিয়ন পপুলেশনের দেশ আর একটা 180 মিলিয়ন পপুলেশনের দেশ, আকাশ পাতাল পার্থক্য। ইকোনমি ছোট আমাদের তাদের চেয়ে, স্পেস ছোট তাদের চেয়ে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি ভালো সম্পর্ক রাখতে পারতাম তাহলে নিশ্চিতভাবে ভারতের অর্থনীতি যেরকম অতীতে বেনিফিটেড হয়েছে, এখন আমরা বলতে চাইছি তাহলে আমার অর্থনীতিও যাতে বেনিফিটেড হয়, আমার পানিটা যাতে ঠিক মতো আসে। তোমার পানি তুমি খাচ্ছ, আমার পানি আমি কেন খেতে পারবো না, তাই না? ফলে এই জায়গাগুলি তো সাধারণ। একটা স্মাগলিং কখন হয়? স্মাগলিং তখনই হয় যখন আপনার কমোডিটি প্রাইসিং এ ডিফারেন্সেস থাকে। তো আপনি নন ট্যারিফ ব্যারিয়ার তুলে ফেলেন, বাংলাদেশ ভারতের মধ্যে নন ট্যারিফ ব্যারিয়ার তুলে ফেললেই তো আর স্মাগলিং এর জায়গাটা কমে আসে। ফলে আপনি এইগুলি না করে যখন বর্ডারকে আপনি চরম রকমের সিকিউরিটাইজ করবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সাথে রিলেশনশিপটা নিশ্চিতভাবেই কনস্ট্রেন্টের দিকে আজ হোক কাল হোক যাবে। এটা হলো বর্ডারের ধর্ম। তো বর্ডারকে কখনো কাটাতে হয় না। এই জায়গায় স্যার একটা প্রশ্ন আছে যে খুব সম্প্রতি তারা ভারত ছোপড়া এবং বামুনিগাঁয়ে যে সামরিক ঘাঁটিটা তৈরি করেছে, যেটা আমাদের বর্ডারের খুবই কাছে, তো এটা আসলে আমাদের জন্য কি বার্তা দেয় এবং আমাদের এগেইন দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলতে পারে? আমার কাছে যেটা মনে হয় আমরা অতিরিক্ত উৎসাহী। আপনাকে মনে রাখতে হবে আমার চেয়ে অনেক বড় থ্রেট তার আরো আছে, চীন। আপনি নর্থ ইস্ট ইন্ডিয়া বা ওই অঞ্চল থেকে যদি দেখেন, তার অর্থাৎ চীনের যে আশেপাশে মানে ভারত চীনের বর্ডারে যে পরিমাণ মিলিটারি ডিপ্লয়মেন্ট আছে চীনের তরফ থেকে, রাইট, ভারতে সেই পরিমাণ নাই। এখন ভারত যখনই ওখানে ডিপ্লয় করতে যাবে তখনই আপনার মনে হবে যে আপনার আশেপাশে আছে। এটা হলো মেইন কথা। অর্থাৎ আমি যদি চীনের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে কিন্তু এটা অনেক বেশি চীন কেন্দ্রিক। এখন আমাদের প্রক্সিমিটির বিষয় না, মানে আপনার এয়ার স্ট্রিপ বা ইত্যাদি, এইটা আমার প্রক্সিমিটি আপনার প্রক্সিমিটির ব্যাপার না। এটা ধানমন্ডি আর মোহাম্মদপুরের বর্ডারের মতো ব্যাপার না। তো ওই পারে বিহারি পট্টি, এই পারে না, দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হোয়াট ইট ওয়ার্কস লাইক ইজ যে তার কনভিনিয়েন্স, সে চীনের কাছ থেকে কতটুকু সেলিং পাওয়ার দূরে আছে, তার কতটুকু এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে আমরা যদি এখন ধরেন লালমনিরহাটে আমি একটা এয়ার স্ট্রিপ করলাম, আপনাকে তো এটা মনে রাখতে হবে যে আমি খুব ক্লোজ প্রক্সিমিটিতে করছি, যেইটাতে আমার উপরে যদি সেলিং হয় বা আমার উপরে যদি আঘাত আছে এটা খুব সহজ হবে, রাইট? তাহলে আমি কি ওইখানে করব? এখন ওইখানে করতে পারি, একটা স্ট্র্যাটেজিক লোকেশনে হয়তো আমি একটা এয়ার স্ট্রিপ করে রেখে দিতে পারি সেটা, কিন্তু আমি ওখানে ফুল ঘাঁটি করতে গেলেও তো আমাকে চিন্তা করতে হবে যে এটা আমার কতটুকু প্রক্সিমিটি। এটা পিওরলি ডিফেন্স ট্যাকটিক্যাল ম্যাটার। এখন আসেন বাংলাদেশ ডাইমেনশন। খুব স্বাভাবিকভাবে এইটাকে বাংলাদেশের বিরুদ্ধেও ব্যবহার করা সম্ভব। এখন কোয়েশ্চেনটা হলো যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা। এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে এইটা মানে ওই পুরনো দিনে ঠিক ছিল, মানে ওইটা ভারতীয় মিডিয়ার জন্য খুব ভালো। ওই যে একজন আছে না কলকাতায় খুবই ফেমাস, হ্যাঁ, মানে কি জানি করতে থাকে টেলিভিশনের ভিতরে, রাইট? এদের জন্য এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি প্র্যাগম্যাটিক্যালি দেখেন 18 কোটি মানুষের দেশ, দেখেন 7 কোটি মানুষ থাকতেই এই দেশ স্বাধীন হয়ে গেছে। 18 কোটি মানুষ, এর মধ্যে একটা বড় অংশেরই কোনো কাজ নেই। তো আপনি কতদিন পর্যন্ত, আর আমাদের মিলিটারি হলো পিপলস আর্মি, রাইট? আপনার মিলিটারির সংখ্যা কম হতে পারে, আপনার মিলিটারি
গ্যাজেট হয়তো অন্যান্য দেশের চেয়ে কম। এটার অক্সিলারি যে মানুষের সাপোর্ট আছে এটা তো বিশাল। সুতরাং আপনার এই জায়গাতে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে সে ডিপ্লয় করছে, এটা আমাদের জন্য কনসার্ন উইদাউট এনি ডাউট, বাট এইটাকে নিয়ে অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। চিন্তিত হওয়ারও কারণ আমাকে একজন বলছিল যে আপনি এখানে যদি করেন তো চীন কি বসে বসে থাকবে? চীনেরও তো একটা ইন্টারেস্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে, পাকিস্তানিদের ইন্টারেস্ট আছে, এবং ভারতেরও ইন্টারেস্ট আছে। কারণ বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয়, ভারত এখনো এত বড় বড় কথা বলতে পারে কেন জানেন তো? আমরা এখনো ডিস্টেবিলাইজ হইনি। আমরা ডিস্টেবিলাইজ হলে পরে ওখান থেকে চিচি করে আওয়াজ বেরোতো। সুতরাং সেই জন্য আমরা ডিস্টেবিলাইজ, ভারতের ইন্টারেস্টেই ভারত কখনো বাংলাদেশকে চরমভাবে ডিস্টেবিলাইজ করতে চাবে না, এবং এটা যদি তাদের জ্ঞান বুদ্ধি থেকে থাকে। এখন অনেকেই বলেন যে ত্রিপুরা কি, ত্রিপুরার এক রাজা তো নাই, মানে ওই যে একটা মানচিত্র উনি শেয়ার করেছিলেন অখন। আমি বললাম যে ত্রিপুরা একসময় একটা স্বাধীন রাজ্য ছিল, রাইট? বেচারারা এখন একটা পরাধীন রাষ্ট্র, রাইট? এখন ও বেচারার এখন মনের দুঃখে এরকম স্বপ্নে দেখতেছে, দেখতে থাকুক না, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব মানে পপুলার হয়ে যায়। এখন আপনাকে তো বেচারার প্রতিও তো একটু সিম্প্যাথি থাকা উচিত, তাই না? যে বেচারা মানে এই এক সময় রাজা ছিল, এখন মনের দুঃখে বলছে, তো বলুক। এখন আপনি মনে করেন ভারত কি চাইবে যে বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক স্বাধীন হয়ে যায়? অ্যাবসলিউটলি না। কারণটা কি বলেন তো? এইটার যে স্পাইরাল এফেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়াতে হবে, এইটা তো ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা অনেক কিছুই চিন্তা করি, প্র্যাকটিক্যালি চিন্তা করি না। এই কিছু ভারতে বাংলাদেশে কিছু অতি উত্তেজিত লোকজন আছে, কি কি জানি বলে, বাট আপনি যদি পিওরলি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এইগুলি সবই অবাস্তব কথাবার্তা। আচ্ছা, আমাদের আসলে এটা এতটা চিন্তিত না হলেও, বাট সেই জন্য আমরা যে আরামসে বসে থাকতে মানে উই শুড ডু আওয়ার ওন থিং। আমাদের ডিফেন্স স্ট্রেংথেন করতেই হবে, আমাদের মিলিটারিকে স্ট্রেংথেন করতেই হবে, আমাদের যেসব ডিফেন্স ইকুইপমেন্টস দরকার আমাদের, সেটা যেখান থেকে আসুক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসুক, চীন থেকে আসুক, পাকিস্তান, যেটা আমার জাতীয় স্বার্থে যে জিনিসটা দরকার আমাকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। বাট আমাদের চিন্তিত, আমরা এত চিন্তিত হওয়ার কিছু নেই। যেটা আমরা যদি সিকিউরিটি থ্রেট থেকে একটু বাণিজ্যিক থ্রেটের দিকে আসি, কলকাতা সিতুই মিজোরামকে যুক্ত করা যে ভারতের কালাদান প্রকল্প আছে, এটা বাংলাদেশকে বাইপাস করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সামুদ্রিক যোগাযোগটা জোরদার করছে। তো এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম এবং মংলা পোর্টকে যদি আমরা প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চাই, এক্ষেত্রে আমাদের কি কি কৌশলগত পদক্ষেপ? প্রথমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো আমাদের ডোমেস্টিক ইকোনমি স্ট্রেংথেন করতে হবে, অর্থাৎ স্বচ্ছতা। এইটার কোনো নাই, মানে ব্যত্যয় ঘটানো যাবে না। কারণ আপনার ইকোনমি যে পর্যন্ত ডাইভার্সিফাই না হবে, সেই পর্যন্ত আপনি পোর্ট দিয়ে কি করবেন? খালি আনলে তো হবে না, পাঠাতে তো হবে। সুতরাং আমাদেরকে যে জায়গাটাতে হলো যে আমার ডোমেস্টিক ইকোনমি, ডোমেস্টিক কনসামশন, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সাপ্লাই চেইন সিকিউর করা, সাপ্লাই চেইনকে প্রোটেক্ট করে সেটাকে কম্পিটিটিভ রাখা, অনেক কাজ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে হবে। এটা করতে হবে যে আপনার এফেক্টিভ মিনিংফুল ওয়ে। যেমন আপনি ধরেন কালাদান প্রজেক্ট ভারত করবে, এবং এটা ভারতের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত, এবং যে কারণে ভারত গত 50 বছর ধরে বার্মার সাথে কিন্তু ভালো সম্পর্ক রেখে এসেছে। কিন্তু আপনি আপনার পররাষ্ট্র নীতিতে দেখেন, মানে সবাই আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় যে ঘোরাঘুরি করবে, কিন্তু আপনার ব্যাকডোরে মায়ানমারে আপনি 50 বছরে এফেক্টিভ সম্পর্ক তৈরি করতে পারেন। একমাত্র আপনি পেরেছিলেন 78-79-এ, আর কিছুটা পেরেছিলেন 91-92-তে। এরপর থেকে তো কন্টিনিউয়েশন নাই। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ভারতের কালাদান প্রজেক্ট, সেটা থেকে যেরকম আমরা বেনিফিট পেতে পারি, এবং আমাদেরও উচিত হবে যে মায়ানমারকে কেন্দ্র করে চিন্তা করা, যে মায়ানমারের সাথে চীনের যে কানেক্টিভিটিটা আছে এবং সেটা দিয়ে থাইল্যান্ড পর্যন্ত কানেক্টিভিটি, এটা আমরা কিভাবে করতে পারি। সুতরাং আমরা সারাক্ষণ এখানে একটু রোহিঙ্গা ইস্যুটা না আনলেই হচ্ছে না। আমরা রোহিঙ্গা ইস্যুকে সারাক্ষণ খালি একটা দিক থেকেই দেখি, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, সবাই মানে সুটকেস মুটকেস নিয়ে বিদেশে গিয়ে প্রথমেই দাও, টাকা দাও ওদের জন্য, এই তো।
এইটা তো দরকার আছে, কিন্তু সেই সাথে যদি আমি চিন্তা করি যে আচ্ছা তাহলে কি আমার কি একটু ডিপ্লোম্যাটিক্যালি গ্লোবাল কমিউনিটির সাথে মায়ানমারের রাখাইনকে স্টেবিলাইজ করার জন্য ট্রেড ইনভেস্টমেন্ট এই পথে কি আমি ঢুকতে পারি? এটা নিয়ে আর নেক্সট প্রশ্নটা ছিল স্যার, যে এটা আমরা আসলে মানে কিভাবে এই সংকটটা আমরা মোকাবেলা করতে পারি কূটনৈতিক ভাবে? আপনি যেটা মাত্র মেনশন করলেন যে এই জায়গাটায় দেখেন চীন মিয়ানমারকে নিয়ে এত উত্তেজিত কেন? ইকোনমি, ডেফিনেটলি বে অফ বেঙ্গল, তার পাইপলাইন থেকে শুরু করে রিসোর্স ইকোনমি সব। থাইল্যান্ড কেন? বর্ডার টর্ডার তো আছে, বর্ডার ইস্যু, আসিয়ান ইস্যু, এগুলো তো আছে, কিন্তু অর্থনীতিও এখানে। জাপান তাদের যে সাসাকাওয়া সাহেবকে এতবার মেডিয়েট করতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? যে স্টেবল হলে পরে এখানে একটা ইকোনমিক কানেক্টিভিটি তৈরি হবে, জোন তৈরি হবে। বে অফ বেঙ্গলের মতো এত বড় একটা জায়গা। জিও পলিটিক্সেরও ব্যাপার আছে, যে এইটা হলো চায়নার ব্লাইন্ড স্পট, অর্থাৎ আরাকানে যদি পশ্চিমা বিশ্ব এখানে আসতে পারে, স্বাভাবিকভাবেই যে বড় একটা এনার্জি সাপ্লাই চীনের, সেটার উপর একটা কর্তৃত্ব করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা একটা আছে, যেখানে বাংলাদেশকে ফিচার করা হয়েছে, সুতরাং বাংলাদেশের যে একটা গুরুত্ব সেটাও কিন্তু আছে। কিন্তু সব দিক থেকে দেখেন সবাই ঘুরে ফিরে অর্থনীতি, তেল, গ্যাস, রিসোর্সেস, কানেক্টিভিটি, বাজার ক্রিয়েট করা, কানেকশন করে সেই বাজারকে নিয়ে যাওয়া বিশাল যজ্ঞ। চীন করেছে চিয়ারপোতে, ভারত করেছে কালাদানে, আমরা বসে আছি গুমদুম পর্যন্ত গিয়ে কখন আমরা এদেরকে পাঠাবো। আরে আমার তো প্যারালাল ট্র্যাকটা করতে হবে। তাতমাদো কি চাবে না যে সেইখানে ইনভেস্টমেন্ট হোক, সেইখানে ইয়ে হোক, তার ইন্টারেস্টে। আরাকান আর্মি চাবে না? সেও তো চাবে, রাইট? তার ঘুরে ফিরে কিন্তু ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুতরাং আপনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের দিকে নজর দেন। হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সটা যেরকম দরকার, সেই সাথে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে একদিনে তো হবে না, এটা 1 বছর 2 বছর 5 বছর। এদিকে আমাদের ফোকাসটা বেশি থাকা উচিত এখন, যে কারণে যে মিয়ানমারের উপরে বারবার বলে সবাই মিলে চাপ সৃষ্টি করে। কার টাকা পড়ে আছে চাপ সৃষ্টি করে আপনি আমাকে বলেন তো? সো যে কারণে আসিয়ান তাদের উপরে একটু বিরক্ত হচ্ছে বটে, কিন্তু আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ চেঞ্জও কিন্তু এসছে। তারাও কিন্তু চেষ্টা করছে, এবং ভবিষ্যতে যদি অং সান সুকিকে বের করা যায় একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, কিছুটাও হলেও যদি বেরা যায়, যদিও মিলিটারি উইল অলওয়েজ বি দেয়ার। সবসময় মনে রাখবেন একটা জিনিস, মিয়ানমারের মিলিটারি কোথাও যাবে না, মিয়ানমার চলে যেতে পারে, মিলিটারি থাকবে। এই কারণে বলেন তো কেন? কারণ মিলিটারি বার্মা সৃষ্টি হওয়ার আগে হয়েছে, এবং এটাও মনে রাখতে হবে আরাকান আর্মি তার যে পলিটিক্যাল আউটফিট ইউএলএ, সেটার আগে আরাকান আর্মি তৈরি হয়েছে। সুতরাং তার মানে এটা কি? হিস্ট্রি আপনাকে কি বলছে? হিস্ট্রি বলছে যে আপনার মিলিটারাইজেশন এখানে কন্টিনিউ থাকবে। এখন এইটার মধ্যে থেকে আপনি বেনিফিটটা কিভাবে বের করে নিয়ে আসবেন, এবং আপনি কি ভারতের মতো অভিমান করে দরজা টরজা বন্ধ করে থাকবেন, নাকি আবার পাকিস্তানের মতো অতি উৎসাহী হয়ে বিভিন্ন দিকে ঘোরাঘুরি শুরু করবেন? এগুলি না করে আপনি মধ্যম পথে থাকেন। এখান থেকে আমরা একটু আসিয়ানের প্রসঙ্গে আসি। সম্প্রতি তো বাংলাদেশ আসিয়ানের সাথে ঘনিষ্ঠ হওয়ার বা সম্পর্ক বিল্ড আপ করার একটা চেষ্টা করছে, তো এক্ষেত্রে আপনি সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন এবং বাধা? আসিয়ানের সাথে দুটো পর্যায়ে আছে। একটা হলো আসিয়ানের সদস্য হওয়া, এবং আসিয়ানের সদস্য হওয়াটা খুব ডিফিকাল্ট। এটা অনেকগুলি কারণ আছে, যে ওদের কনসেনসাস লাগবে, এবং দেখেন ওদের যে লাস্ট হলো ইস্ট তিমোর, রাইট, বা যেটাকে তেমর লেস্টে বলা হয়, অনেকটা সময় লেগেছে। এবং আসিয়ানের মধ্যে যে পলিটিক্যাল কনসেনসাসটা দরকার, সেটা বাংলাদেশকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু হারমোনাইজ হয়নি, বরং বারবার খালি আমাদের ভিসা টিসাই বন্ধ হয়ে যাচ্ছে। তো সেখানে আসিয়ানে সংযুক্ত হওয়াটা জন্য আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হবে, লম্বা টাইম প্রিপারেশন নিতে হবে। সেটা শুধুমাত্র যে ইকোনমিক না, সেখানে কালচারালিও তাদের সাথে কম্প্যাটেবল হতে হবে। তো সেটার জন্য আমার মনে হয় লং টার্ম চিন্তার জায়গা আছে। এটা হলো একটা। এখন আমরা প্রিপেয়ার্ড না। আরেকটা হলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা করতে পারি ইমিডিয়েটলি, সেটা হলো আসিয়ান সেক্টরাল পার্টনার হওয়া, ডায়ালগের। এইটা আমার মনে হয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে আমরা ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন,
বা বাইল্যাটারাল থেকে মাল্টিল্যাটারাল কোঅপারেশন বলেন, ইনস্টিটিউশনাল কোঅপারেশনগুলির ক্ষেত্রে আমাদের একটা বড় দ্বার উন্মুক্ত হবে। এবং আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দিকেই একটা বড় রকমের আগাচ্ছে, এবং যেটা আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আসলে একটা বড় রকমের কাজ হবে। সুতরাং এর জন্য বেশ কিছু কাজেরও দরকার আছে। যেমন আমাদের বাইল্যাটারাল এফটি এর এক্সাম্পল খুব কম, বলতে গেলে নাই। তো এই প্রিপারেশনগুলি আস্তে আস্তে নিতে হবে, পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে হবে, তাদের সাথে সম্পর্কের জায়গাগুলিতে একটা স্বচ্ছতা আনতে হবে। সুতরাং সেই কাজগুলি শুরু হয়েছে, এই সরকারের সময়ই শুরু হয়েছে, এবং আশা করি সামনের সরকারের সময় এটা কন্টিনিউ করবে। এবং কন্টিনিউ করলে যে জিনিসটা হবে যে আসিয়ানের ক্ষেত্রে আমরা যদি সেক্টরাল ডায়ালগ পার্টনারটা হতে পারি, তাহলে আমাদের জন্য ওই জায়গাতে একটা বড় রকমের অ্যাডভান্টেজ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি পার্টনার, সেক্টরাল পার্টনার হওয়ার ক্ষেত্রে? সক্ষমতা এবং বাংলাদেশের ইমেজ। আমার মনে হয় ইমেজটা বাড়ানোর জন্য আমাদের যা যা করা দরকার এখন করতে হবে। এবং আমি মনে করি সেই জায়গাতে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো কাজ করছে, এবং আমি সেই জায়গাতে অন্ততপক্ষে তাদের একটা বড় রকমের সাধুবাদ দেব। চট্টগ্রাম পোর্টগুলো যে লিজ দেওয়া হয়েছে আন্তর্জাতিক কোম্পানির কাছে 30 বছরের জন্য, এটা নিয়ে বর্তমানে প্রচন্ড বিতর্ক হচ্ছে। মানে একদল বলছেন যে এটা আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার আঘাত, আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে এটা একটা কৌশলগত কাজ, আমরা উপকৃত হব। তো এই জায়গাটা আপনার ভিউটা আমরা জানতে চাই স্যার। এবং একই সাথে বঙ্গোপসাগর অঞ্চলের শক্তির ভারসাম্যকে এই ইনিশিয়েটিভটা কোনোভাবে বদলে দিতে পারবে বলে আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে এখন যে পোর্ট কেন্দ্রিক আলোচনাগুলি হচ্ছে, এইটার দুটো দিকই আছে। এটা পজিটিভ দিকটাও আছে, নেগেটিভ দিকটাও আছে। পজিটিভ দিকটার ক্ষেত্রে আমি যেটা মনে করি অন্তত ডাইভার্সিটি তৈরি হয়েছে। মানে আমাদের এখন ডাইভার্সিটিটাও খুব জরুরি। মানে শুধুমাত্র ভারত বা চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক না হয়ে সেটাকে যদি আরেকটু ডাইভার্সিফাই করা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলির ক্ষেত্রে যেই ধরনের স্বচ্ছতা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, সেটা হয়তো বা নেক্সট গভর্নমেন্টের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ হতে পারে। এক্ষেত্রে যেহেতু এগুলি ডিসক্লোজ করা হয় না, তবে এই জন্য আমার কাছে মনে হয় যে এখানে সামগ্রিক দুর্বলতার জায়গাটা হলো যে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসটা হয়নি। এবং অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসটা এখানে দরকার ছিল। সেটা বিএনপি হোক, জামাত হোক, বা সিপিবি হোক, বা যারাই আছেন না কেন, কারণ প্রত্যেকেই স্টেক হোল্ডার। আপনি অতীতের মতো তো যদি ভাবেন যে আমরা স্টেক হোল্ডার, তা তো মুশকিল। এখন একটা সাধারণ মানুষেরও কিন্তু ভয়েস আছে। সুতরাং এখানে আমার কাছে মনে হয়েছে যে স্বচ্ছতার জায়গায় যথেষ্ট ঘাটতি আছে, এবং এই স্বচ্ছতার ঘাটতিটা আমার মনে হয় আমাদেরকে একটু ভোগাবে ভবিষ্যতে। এবং আপনি যেটা বললেন যে ভূকৌশলগত চ্যালেঞ্জ, আমার কাছে কিছুটা তো, মানে আমি যদি বেইজিং এর পার্সপেক্টিভ থেকে দেখি, কিছুটা তো দুশ্চিন্তার জায়গা আমার আছেই। কারণ সেইখানে একটা সাবমেরিন বেইজও আছে আমাদের, যেটা চীনের মাধ্যমে তৈরি করা। মাতার বাড়িতে জাপানিজ পোর্ট আছে, এবং সেই সব কারণ এটাও আপনাকে মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রেই আমাদের যারা গুণী মানুষরা এগুলি নিয়ে ডিল করেন ভুলে যান যে প্রত্যেকটা পোর্ট কিন্তু স্ট্র্যাটেজিক পোর্ট। পৃথিবীতে এটাই নিয়ম, এভরি পোর্ট ইজ স্ট্র্যাটেজিক পোর্ট। যেখানে আপনি মানে নৌকা নোঙর করেন, সেটাও স্ট্র্যাটেজিক পোর্ট, কারণ এটা আপনার লাইফ লাইনের সাথে জড়িত, রাইট? সুতরাং এই জায়গাতে উইমসিক্যাল ডিসিশন, নন ট্রান্সপারেন্ট ডিসিশন হওয়াটা মোটেও সমীচীন না। এখন যেহেতু আমরা একটা নতুন কালচারে আছি 5 অগস্ট পরবর্তীতে, সেই জায়গাতে আমি মনে করি যে মাস স্টেক হোল্ডার কনসালটেশনটা সবসময় থাকা উচিত। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউএসএ, চায়না এদের একটা খুব মিলিটারাইজডের দিকে আগাচ্ছে। তো এই জিনিসটায় আসলে বাংলাদেশ কিভাবে তাদের ভূ রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে পারে বা বজায় রাখতে পারে? একটা বাংলাদেশ অন্ততপক্ষে এইটুক বাংলাদেশকে সাধুবাদ দিতে হবে এখনো পর্যন্ত যে বাংলাদেশ বড় কোনো মানে অ্যালায়েন্স পলিটিক্সের মধ্যেও পড়েনি। বাংলাদেশ এখনো পর্যন্ত বড় রকমের ভারসাম্যটা কিছুটা বজায় রাখতে পেরেছে, এবং যে কারণে আমি
আমাদের দেশে আমরা তো বরাবরই নিজেদেরকে একটু ছোট করে দেখতে ভালোবাসি, তাই না? মাঝে মাঝে দেখবেন ডাউন প্লে করতে পছন্দ করি সব সময়, যদি কাউকে একটু দাবাতে পারি, কাউকে একটু খাটো করে বলতে পারি, তাই না? সুতরাং কিন্তু আপনি যদি এইভাবে দেখেন যে বাংলাদেশকে সবসময় বলা হতো যে ভারত এবং চীনের মধ্যে, আমি সবসময় বলতাম যে এটা কিভাবে সম্ভব, মানে ভারত আর চীনের অর্থনীতি তো বিশাল ডিসক্রিপেন্সি, এইটার মধ্যে ব্যালেন্সটা আমি করবো কি? আমাকে ব্যালেন্সটা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের সাথে, এবং সেটাই তো এখন হচ্ছে না। কোল্ড ওয়ার 2.0 যদি বলেন, সেটা তো ট্যারিফের মধ্যে হচ্ছে। সুতরাং যদি ট্যারিফ ওয়ার কন্টিনিউ করে, মানে যেটাকে বলে যে মানে দুইজনের মধ্যে সংঘর্ষে আমি বেচারা মাঝখানে পড়ে যাচ্ছি, তো সুতরাং সেই জায়গাতে এখনো পর্যন্ত বাংলাদেশ কিছুটা ব্যালেন্স করে আসতে পেরেছে, এবং কিন্তু রিস্কটা হলে এটা লং টার্ম থাকবে না। হ্যাঁ, মানে ভবিষ্যতে ট্র্যাজেক্টরিটা ইন্দো প্যাসিফিকে, যে কারণে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে তার যে ইকোনমিক রেজিলিয়েন্স যে পর্যন্ত তৈরি না হবে, সেই পর্যন্ত সে সবসময় রিস্কের মধ্যে থাকবে। যেমন ধরেন সাউথ ইস্ট এশিয়ার দেশগুলি, ইভেন মায়ানমার, এদের প্রত্যেকেরই কিছু না কিছু জিওপলিটিক্যাল ডেটারেন্স আছে। মায়ানমারের আছে চীন, ভারত, বঙ্গোপসাগর, থাইল্যান্ডের ইকোনমি, আসিয়ান পুরোটা, সিঙ্গাপুরের পোর্ট ইকোনমি থেকে শুরু করে মডার্নাইজড ইকোনমি, মালয়েশিয়ার একটা বড় রকমের ডেপথ আছে, এবং আসিয়ান একভাবে কাজ করে, এবং সেই সাথে তারা জয়েন করেছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, পৃথিবীর 30% জিডিপির উপরে, এবং সেইটার মূলে আছে চীন। আসিয়ান প্লাস চীন প্লাস যেটাকে একটা শব্দ আছে না, কোয়াড, এই কোয়াডের মধ্যে আছে কে কে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আর জাপান। অনেক বড় বড় কথা। দেখা গেল ওই আরসেপে গিয়ে জাপান আর অস্ট্রেলিয়া ঢুকে বসে আছে। তো তার মানেটা কি? আপনি যতই মিলিটারি কথা বলেন না কেন, ঘুরে ফিরে কিন্তু সব ওই ইকোনমির মধ্যে, রাইট? তার মানে হলো ইকোনমি উইল অলওয়েজ রিমেইন দি ফোরফ্রন্ট। সুতরাং আপনাকে এই যে মিলিটারাইজড ন্যারেটিভস যেগুলি আমাদের এই সাবকন্টিনেন্টে দেখি, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, মানে এরা এই মানে এই একটু যুদ্ধ একটা খুব তৎপর সব সময়, যে কারণে দেখেন নিজেদের ইন্টারনাল ইকোনমি গ্রো করে না, রাইট? মানে ওই স্বপ্ন দেখতেছে যে আমেরিকাতে গিয়ে কবে কাপড় বেচবো, ভুটানে কি বলে ওই আরে আপনি যদি ইন্টারনাল ইকোনমি দেখেন, আপনি একটু আসিয়ান থেকে শিক্ষা পান না, যে নিজেরাই তো নিজেদের ইকোনমির 25% ইন্টারনাল গ্রোথ তো নিজেদের মধ্যেই এই আসিয়ানের যে কটা দেশের মধ্যে আছে, রাইট? তার উপরে এখন আরসেপ এসছে, রাইট? আর আপনি এখনো বসে আছেন সার্ক কবে জীবিত হবে, বিমস্টেক কবে কি করবে, ঘুরে ফিরে সেই বিচিত্র রকমের চিন্তা ভাবনার মধ্যে আছেন। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই যে ইন্দো প্যাসিফিকে যে পরিবর্তনগুলি আসছে, বাংলাদেশকে 1 নম্বর হলো তার ইকোনমিক রেজিলিয়েন্স তৈরি করতে হবে, 2 নম্বর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বড় রকমের ফোকাস করতে হবে, 3 নম্বর টেকনোলজি অ্যাডপশনে যেতে হবে, 4 নম্বর তার এনার্জি ট্রানজিশন করতেই হবে। আপনি কতদিন বাইরের এনার্জি সোর্সের উপরে বসে থাকবেন? এই একটা স্টাডিতেই তো আছে যে আপনার $90 বিলিয়ন যদি আপনার আসে 2040-এর পরে, ফসিল ফিউয়েলের বিলি আসে, তো আপনার ইকোনমি চলবেটা কোথায়? সুতরাং আপনাকে ট্রানজিশনে যেতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আনতে হবে, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আপনার এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ হবে। সুতরাং আপনি যে মিটিকুলাস প্ল্যানিংটা দরকার, এই মিটিকুলাস প্ল্যানিংয়ের জন্য প্রথম কথা আপনার পলিটিক্যাল দূরদর্শিতা চেঞ্জ করতে হবে, আপনার কালচারাল বিহেভিয়ারগুলি চেঞ্জ করতে হবে, রাইট? মনে হলো রাস্তায় একটা মানে অটো রিক্সা নিয়ে নেমে গেলাম, বাট দ্যাটস নট গোয়িং টু হেল্প ইউর ইকোনমি ইন দ্য লং রান, রাইট? দেন আপনি শুধু মনে করলেন যে রেডিমেড গার্মেন্টসের উপরে বসে থাকবো। ওয়েল, চাইনিজরা যে রোবট তৈরি করেছে, সেই রোবট দিয়ে যদি তারা এখন মানে ওদের একটা বলা হয় ডার্ক ফ্যাক্টরি, মানে ওখানে লাইট লাগে না, কিছু লাগে না, রোবট নিজে থেকেই সব কিছু করে পারে। রোবটের তো লাইটের দরকার নেই, রাইট? তো তার মানে আপনার গার্মেন্টস তো ওখানে ফেরত যেতে পারে। তার মানে আপনি আজকে প্রোডিউসার ছিলেন, কালকে আপনি বায়ার হয়ে যেতে পারে। তো সুতরাং এই অ্যাডাপশনগুলো আমাদের দরকার। অ্যাডাপশনের জন্য যেই ধরনের পলিটিক্যাল সক্ষমতা আমার দরকার, সবচেয়ে বড় কথা
ইন্টেলেকচুয়াল সক্ষমতা দরকার। আপনি তো আমাদের ইন্টেলেকচুয়াল দেখলেনই, গত 1.5 বছরে আমাদের জ্ঞানী পণ্ডিতরা যা আমাদেরকে দেখালেন, তাতে আপনার তো আমি মাঝে মাঝে একটু হতাশ হয়ে যাই। We can hope, sir. মানে হোপ ইজ দি বেস্ট স্ট্র্যাটেজি। ভবিষ্যতে হয়তো মানে আমাদের এই জ্ঞানীরা যদি নতুন প্রজন্মের কাছে দয়া করে সবকিছু ছেড়ে দেন, আমার মনে হয় উই উইল বি ডুইং বেটার। ওনাদের জ্ঞান যথেষ্ট হয়েছে, এখন ওনারা মনে হয় যে ঘরে বসে থাকাটাই ভালো। হ্যাঁ স্যার, এই নতুন প্রজন্ম নিয়ে আমরা আসবো কথা বলতে। এখন একটু দক্ষিণ এশিয়ার শরণার্থী সংকট নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে দক্ষিণ এশিয়াতে শরণার্থী সংকটটা ক্রমশ বাড়ছে, কিন্তু এরপরও আমরা কোনো যৌথ শরণার্থী সুরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে দেখিনি। কেন? কারণ এটার মূল বিষয়টা হলো আমাদের দেশের, আমাদের সাবকন্টিনেন্টে বর্ডার হলো হাইলি পলিটিসাইজড অ্যান্ড সিকিউরিটাইজড। যে কারণে আপনি ইউরোপে যে কোথাও যেতে পারেন, আসিয়ানের মধ্যে যেতে পারেন, আফ্রিকানরা ওই পথে চলে যাচ্ছে, অনেক বেশি লিবারাল হয়ে গেছে লাতিন আমেরিকার ক্ষেত্রে, মিডল ইস্টেও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা একই জায়গায় আমরা থাকি কারণ আমরা তো এখন তাজমহল কি মোগল আমলে হয়েছে না এই নিয়েও তো এখন অরঙ্গজেব কে ছিলেন, বিচিত্র রকমের জিনিসপত্রে আমরা বসে থাকি। আমাদের দেশের মানুষজন তো কবে কোথায় কি হয়েছে ভবিষ্যৎ, তো সুতরাং আমাদের যে দূরদর্শিতার ক্ষেত্রে আমাদের যে ঘাটতিটা আছে সেইটা পূরণ করাটা খুবই জরুরি। কারণ আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে যান, মাশাআল্লাহ, মানে সবাই মানে আপনি, যে কারণে আমি আমার ছাত্রদের মাঝে মাঝে জিজ্ঞেস করি যে বাংলাদেশের সবচাইতে বেশি প্রফেশনাল মানুষ কারা, ওরা বিচিত্র রকমের এটা বলে। আমি বললাম না ডাক্তার, তো সবাই বলে যে স্যার আসলে মানে ইউ আস্ক এনিবডি, এভরিবডি ইজ ডাক্তার, তাই না? বাংলাদেশের কনস্টিটিউশন এক্সপার্ট সবাই, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সও এক্সপার্ট, আবার আপনি চায়ের দোকানে বসেন অন্তত 5 জন আপনাকে কনস্টিটিউশন। এটা পৃথিবীর অন্যান্য দেশে নাই তা না। এই জিনিসটা বলার কারণটা হলো যে আমাদের এই বর্ডার বা সবকিছু এতটা সিকিউরিটাইজড এবং আমাদের পলিটিক্যাল কালচার বা সোশ্যাল কালচারগুলি এতটা কম্পার্টমেন্টালাইজড, যে কারণে আসলে শরণার্থী ক্রাইসিস তৈরি হবে। মানে একটা গ্রুপ যখনই আপনার সোসাইটি থেকে এক্সক্লুডেড হয়, সেই এক্সক্লুশনের মানুষটাকে তো কোথাও যেতে হবে। সেটা ক্লাইমেটের জন্য হতে পারে, কনফ্লিক্টের জন্য হতে পারে, ইকোনমিক হতে পারে। এই যে মানুষজন যে মেডিটেরেনিয়ান সিতে গিয়ে ডুবে মারা যাচ্ছে, কেন যাচ্ছে? ও কি খুশি মনে গেছে নাকি? মানে এই যে ভূমধ্য সাগরে মারা যাচ্ছে, ও কি আনন্দ? মর্মান্তিক মৃত্যুগুলি কি সে আনন্দ করতে গিয়ে মারা যাচ্ছে? না, তার তো একটা জায়গা লাগে, রাইট? এবং সেই জায়গাতে তাকে যে এডুকেট করা বা তাকে যে এম্পাওয়ার করা যে না, তুমি মৃত্যু কোনো সলিউশন না, এই ধরনের জার্নি যে সলিউশন না, এই জিনিসগুলির জন্য যে সক্ষমতা, কমিউনিটি লেভেলে সক্ষমতা তৈরি করা, এটা তো আমরা করছি না। সুতরাং আমাদেরকে এই জায়গাগুলিতে ফোকাস করতে হবে। এবং শরণার্থীর ক্ষেত্রে যেমন রোহিঙ্গা শরণার্থী ইজ দি বিগেস্ট পলিটিক্যাল জিওপলিটিক্স। ভারতের জন্য খুব অস্বস্তিকর বিষয়টা, কারণ ভারতের বর্ডার মায়ানমারে আমরা সবসময় চিন্তা করি যে তারা কেন করছে না, কিন্তু আপনি যদি ভারতের বর্ডার ক্রাইসিস দেখেন মায়ানমারের সাথে, আসলে মায়ানমারকে তার ঘাটানোর সক্ষমতা আসলে কতটুকু, ভবিষ্যতে সে তার মিলিটারি প্রোডাকশন থেকে শুরু করে এআই চিপ তৈরি করা সবকিছুর জন্য তার রেয়ার আর্থ মেটেরিয়াল লাগবে। মায়ানমার ক্যান সাপ্লাই দ্যাট, রাইট? সুতরাং আপনি সে চিন্তা করছে, কিন্তু আপনি তো এটা কিছুই চিন্তা করছেন না। আপনি চিন্তা করছেন সকাল বিকাল উঠে যে আচ্ছা এখন ওরা কত খারাপ, রাইট? আমাদের পত্রিকাতে দেখেন, ইয়েতে দেখেন। তো সুতরাং শরণার্থী ঘটনা ঘটবে, ভারতের ডোমেস্টিক পলিটিক্সের কারণে শরণার্থী ঘটনাটা ঘটবে। কারণ যত বিজেপি সরকার বেকায়দায় পড়বে, ততই সে মুসলিম ইস্যুটাকে টেনে আনবে। এবং এটা তো আমি বলছি না, ইউএস রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট বলছে। তো ইউএস তো তার মিত্র, তাদেরই রিপোর্ট আমি কোট করছি। তো সুতরাং এথনিক ডাইভার্সিটির ক্ষেত্রেও বারবার হচ্ছে। সুতরাং বাংলাদেশের এখন উচিত হবে, এটা আমি আগেও বলেছি, অতীতেও বলেছি, এখনো বলি, বাংলাদেশের এখন উচিত হবে ভারতকে সামরিক সহায়তা দেওয়া, তার সক্ষমতা বাড়ানোর জন্য, ভারতকে হিউম্যান রাইটসের ক্ষেত্রে সহায়তা দেওয়া। অন্ততপক্ষে এই বিচার আচারের পরে তো এইটুক তো মোরাল গ্রাউন্ড আমাদের আছে যে তোমাদেরকে অন্ততপক্ষে আমরা একটু হিউম্যান রাইটসের উপরে জ্ঞান ট্যান দিতে পারি। এবং যে কারণে আমি বারবার বলেছি, বর্ডারে যারা পোস্টেড থাকেন
তাদেরকে আমরা কিন্তু হিউম্যান রাইটসের একটা ট্রেনিং দিতে পারি। ভারতে যে 2 দিন পর পর যে তাদের বিভিন্ন রকমের দুর্বলতা তৈরি হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে, সেটা বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের পুলিশ কিন্তু আরামসে দিতে পারে। আপনি কি বলছেন তাহলে স্যার বাংলাদেশ একটা ভালো ভূমিকা রাখতে পারে Of আমাদের course, দক্ষিণ এশিয়ার ভারতকে শরণার্থী স্টেবিলাইজ crisis-টা? করার জন্য, ভারতকে স্টেবিলাইজ রাখার জন্য বাংলাদেশের উচিত সাপোর্ট দেওয়া। মানে বাংলাদেশের বলা উচিত যে আমরা মানে support দেব। আমরা তোমাদেরকে যে ধরনের সামরিক হোক, ইন্টেলিজেন্স সাপোর্ট হোক, এটা আমরা দিতে পারি। পাকিস্তানের ক্ষেত্রেও তাই, যে পাকিস্তানে যে পরিমাণ কাউন্টার টেররিজমের ইস্যুস হচ্ছে, সেইখানেও আমরা একটা ভূমিকা রাখতে পারি। আমরা নিজেদের ভূমিকাকে বড় করে দেখি না, সেই জন্যই তো সমস্যা। আমরা সবসময় আপনি মনে করি- বলছেন শুনতেই তো মনে হচ্ছে আচ্ছা একটা নতুন বিষয় হবে। আপনি আমাকে বলেন যে বাংলাদেশে যদি বর্ডার আপনি 15 দিন খুলে রাখেন, রাইট, আপনি ভারতীয় ইনসার্জেন্টরা কি করবে আপনি বলেন তো, রাইট? বাংলাদেশ যেই পরিমাণ সহায়তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, সেটা তো পলিটিক্যাল তো একটা ছিলই, এবং আমরা যেই পরিমাণ সহায়তা তাদেরকে দিই, কতটুকু রেকগনিশন আছে বলেন তো আমাকে, রাইট? ফলে আপনি, আমার মনে হয় এখন আমাদের একটু সময় এসছে যে ন্যারেটিভটা দয়া করে একটু চেঞ্জ করেন। যে সারাক্ষণ হলো যে আমাদের অভ্যাস দাও দাও দাও, ওইটা থেকে বেরিয়ে এসে নাও আমরা নাও কিছু নাও, দিতে পারি। এবং আমরা তো আমাদের যথেষ্ট ইউএন পিস কিপিং অপারেশনসে দেখেন না আমাদের ভূমিকা। বাংলাদেশ তো ট্রেমেন্ডাস। তো আমাদের অফিসাররা গিয়ে কি যে বিএসএফ এর যারা গুলি টুলি চালাচ্ছে আমাদের সাধারণ মানুষের, তাদেরকে একটু ট্রেনিং দিতে পারে না? এখন আপনি হয়তো নিবেন না, বাট আমি তো আমরা অফার তো করতে পারি। আমার তো ক্যাপাসিটিটা আছে। এখন অনেকে মনে করবে আমি সার্কাস্টিক কথা বলছি না, আপনি প্র্যাকটিক্যালি দেখেন তো যে এই যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা, এবং এই ধরনের ঘটনা বারবার ঘটছে, রাইট? বাংলাদেশের এখন উচিত সহায়তা দেওয়া। আমরা হোলি আর্টিজানের পরে আমাদের যে ক্যাপাসিটিটা বেড়েছে, অন্ততপক্ষে আপনি তো এটা ইউজ করতে পারেন, রাইট? এবং আমাদের যে কাউন্টার টেররিজম বলেন, যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আমি মনে করি এখন আমাদের উচিত সবাইকে সহায়তা দেয়। ইনশাআল্লাহ আমরা হয়তো এরকম কোনো একটা পরিবর্তন দেখতে পারবো। স্যার, সংকট নিয়ে কথা বলতে গেলে জলবায়ু সংকটটা ইনএভিটেবলি চলে আসে, তো এটা তো খুব একটা প্রেসিং ক্রাইসিস। তো এটা মোকাবেলা করার জন্য বাংলাদেশ আসলে কি ধরনের প্রোঅ্যাক্টিভ কূটনৈতিক পদক্ষেপ নিতে আমার পারে? মনে হয় জলবায়ুর ক্ষেত্রে অন্ততপক্ষে আই এম ভেরি প্রাউড অফ বাংলাদেশ। মানে হিস্টোরিক্যালি বাংলাদেশে আপনি 80-র দশক থেকে দেখেন আজ পর্যন্ত আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যেই ধরনের এক্সাম্পল তৈরি করেছি, এটা গ্লোবাল। ক্লাইমেট লিডারশিপ আমাদের বরাবরই ছিল। সেটার জন্য বিগত সরকার বলেন, তার আগের সরকার বলেন, তার আগের সরকার বলেন, প্রত্যেকেই, ঘূর্ণিঝড়ে একটা সময় আপনার মনে আছে মানুষের পর মানুষ মরে যেত, রাইট? এক সময় পানির নিচে তলিয়ে থাকতো সবকিছু, এক সময় ইয়ে থাকতো। আমরা সেখান থেকে এখন আমাদের যেটা দরকার, এখানে একটু পররাষ্ট্র নীতি চলে আসে, এবং আমাদের এখানে যেটা দরকার, আমাদের তিস্তাটা অতি তাড়াতাড়ি করে ফেলা উচিত, এবং এটা চীনের সাথে করুক বা যার সাথেই করুক, করেন। কারণ এইটা হলো মানে রাজনৈতিক বিষয় না, এটা হলো লাইভলিহুডের বিষয়। মাঝে মাঝে আমরা এই কারণে যে ভারতের কি সমস্যা হবে, আমার সমস্যার ক্ষেত্রে কি কেউ চিন্তা করছে? আমার আর আমার এখানে পানি নিয়ে আমি তো যুদ্ধ করতে যাবো না, এই পানিতে সাঁতরায় কি আমাদের অফিসাররা মারামারি করতে যাবে নাকি? তাহলে সুতরাং কূটনৈতিক সমাধান আপনি, এটা কূটনীতিরও বিষয় না, এটা সম্পূর্ণভাবে আপনার জাতীয় স্বার্থে লাইফলাইন, ইকোনমিক লাইফলাইনের জন্য তিস্তার পারের মানুষকে আপনার পানি দিতেই হবে, এবং সেটা ইভেন্চুয়ালি আমার বাকি পানির সাথে রিলেটেড, রাইট? সুতরাং আমাকে তো এটা নদী শাসন করতে হবে বা ব্যারেজ করতে হবে, হোয়াট এভার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যা করা লাগে করবে। এখন চীনের ভালো ক্ষমতা আছে, চীন যদি করে দিতে ভালো, মার্কিন যুক্তরাষ্ট্র যদি করে দেয় করে দিক, বাট পররাষ্ট্রনীতিতে আমার কাছে মনে হয় অন্ততপক্ষে এটা করে যাওয়া উচিত। ডেফিনেটলি আমরা উই ক্যান হোপ ফর দ্যাট। নো, এটা হোপের বিষয় না, ইটস এ মাস্ট, করতেই হবে, মাস্ট, ইটস এ মাস্ট। এবং এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সমস্যা হয়ে যাবে, যে বিভিন্ন রকমের যোগ বিয়োগের বিষয় চলে আসতে পারে। তো আপনার এত যোগ বিয়োগের মধ্যে পড়ার দরকার কি? আপনি করে দিয়ে যান, পলিটিক্যাল পার্টিগুলির সাথে কনসাল্ট করে দিয়ে যান, ঝামেলা শেষ। সম্ভাবনা নিয়ে কথা বলতে গেলে বে অফ বেঙ্গল নিয়ে আমরা একটু যদি কথা বলি, যে বাংলাদেশকে যদি আমরা দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা কানেক্টিভ হাবে পরিণত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা কি হতে পারে, প্রাতিষ্ঠানিক বা অবকাঠামোগত? প্রথম বাধাটাই হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। আচ্ছা, মানে আমার পলিটিক্যাল ফিউচারটা কি, মানে পলিটিক্যাল ফিউচারে আমি কোন দিকে যাচ্ছি।
আমার পলিটিক্যাল ফিউচার যদি এরকম হয় যে আমি একটা কনফ্লিক্ট ইনস্টেবিলিটির মধ্যে থাকি, আপনি যত কথাই বলেন কিছুই হবে না। 1 নম্বর। 2 নম্বর, আপনার অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স, এইটা ক্রিয়েট করতে হবে। সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাড়াতে হবে, সাধারণ মানুষকে আপনাকে এম্পাওয়ার করতে হবে ইকোনমিক্যালি। তখন আপনার যে মার্কেটটা ক্রিয়েট হবে, সবাই আপনার এখানে আসবে বিক্রি করতে। টুথপেস্ট বিক্রি করতে হবে 18 কোটি মানুষের দেশে। আপনি চিন্তা করেন যে একটা টুথপেস্ট বিক্রি করতেছেন, রাইট? আপনি তো এমনি তো, আপনি তো এই ব্র্যান্ডই করেন না, রাইট? এই 2-4টা টুথপেস্ট কোম্পানি দেয়, ওপেন ইট আপ। আই মিন ওপেন তখনই হবে যখন কনসামশন বাড়বে, রাইট? তো সুতরাং কনসামশন তৈরি করতে হবে। সো ইন্দো প্যাসিফিক বা বে অফ বেঙ্গলে আপনাকে এটা। 2 নম্বর হলো আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, একদম ক্লিয়ার, এইটার কোনো মাপ নাই। স্ট্র্যাটেজিক অটোনমি মানে আমার পানি আমার, রাইট? এইখানে আমি সবসময় বলি, আমার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সবসময় বলি, বে অফ বেঙ্গলের ব্যাপারে আমার পলিসি একটাই, তালগাছ আমার, এনিথিং। তো কেন? আপনার ইকোসিস্টেম, এথিক্যাল সাস্টেইনেবল রিসোর্স এক্সট্রাকশন, নট যে গেলাম আমরা ঢাকা শহরকে যে এরকম বসবাসের অযোগ্য বানিয়ে ফেলেছি। আই ক্যানট মেক মাই ওয়াটার লাইক দ্যাট। দেন এথিক্যাল রিসোর্স এক্সট্রাকশন, মাছ নষ্ট না করে করা, রাইট? প্লাস্টিক যেগুলি পানিতে যাচ্ছে, রাইট, সেইগুলি বন্ধ করা। এই যে বুড়িগঙ্গাটা দেখেন না, রাইট? এই যে আপনি দিনে 3 বেলা আলাপ করেন শরীর খারাপ, এই খারাপ, সেই খারাপ, আপনার ইমিউনিটি অমুক সময়, কিন্তু মাস রিসার্চ তো হয় না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাস রিসার্চের জন্য, এইসব সেন্সিটিভ রিসার্চের জন্য যে ধরনের ফান্ডিং দরকার এগুলি করে না রাষ্ট্র। সুতরাং আপনাকে এই বে অফ বেঙ্গলের এক্সট্রাকশন করতে গেলে বে অফ বেঙ্গলকে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, আই নিড এ ভেরি ভেরি স্ট্রং নেভি, আই নিড এ ভেরি ভেরি স্ট্রং এয়ারফোর্স। এটার জন্য আই নিড এ ভেরি ভেরি স্ট্রং মিলিটারি। কারণ নাইলে সবাই এসে 2 দিন পর পর আপনাকে খোঁচাবে, এইটা এসে বলবে অমুক তমুক, এটা সেটা। সুতরাং ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট। এই জায়গাটায় যদি আরেকটু আমরা বড় করি, যে বাংলা অঞ্চলের বে অফ বেঙ্গলে কিন্তু একটা সোনালী অতীত ছিল, এখনো আছে। আচ্ছা, এখনো আছে, এটা কি মানে একটু যদি ব্যাখ্যা করতেন। আপনি ব্যবহার করতে পারছেন না। আচ্ছা, মানে আমাদের কি সম্ভাবনা আছে যে আমরা সেই অতীতটাকে আবার ইমপ্লিমেন্ট করতে পারবো? অ্যাবসলিউটলি। কে আপনার পোর্টে আসতে চায় নাই বলেন তো? এই যে আপনি চিটাগং পোর্ট না কোনটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম, জিও পলিটিক্স হচ্ছে কেন? বিকজ এখানে রিসোর্স আছে। সবচেয়ে বড় কথা হলো এইটা দিয়ে গ্লোবাল পলিটিক্স কন্ট্রোল করা সম্ভব। চীনকে যদি আমার কিছুটা বেকায়দায় ফেলতে হয়, মালাক্কা স্ট্রেট থেকে শুরু করে বে অফ বেঙ্গল, এখানে যদি একটা মার্কিনী বা পশ্চিমা কেউ এসে বসে থাকে, দেখেন না সিচুয়েশনটা কি দাঁড়াবে। এই যে মাঝে মাঝে গল্প বলে না যে সেন্ট মার্টিনে বোধহয় আমেরিকানরা চলে আসলো, এটা তো খুব একটা পপুলার গল্প, যেটা আমরা বিগত রেজিমে অনেক বেশি শুনেছি। মানে আপনার তো একটা জুজু তৈরি করতে হবে, তাই না? সবসময় জুজু তৈরি করি। স্যার মনে করছেন যে আমরা আসলে এই জায়গাটা কাজে লাগিয়ে একটা বৃহত্তর ভূ রাজনৈতিক ভূমিকা নিতে পারবো? 100%। এই যে আপনার পোর্ট তৈরি করতে গেলে ভারত থেকে বিচিত্র রকমের অস্বস্তি তৈরি হয়, মায়ানমারের অস্বস্তি তৈরি হয়, 2টা দেশের অস্বস্তি তৈরি হয় না। খেয়াল করে দেখেন, চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র জিনিসটা বোঝে, রাইট? তারা যদি কিছু করার হয় তারা করবে, এটা আজ হোক কাল হোক পরশু হোক, সেটা করবে। তো সেই জন্য এই জায়গাতে আপনি যদি আপনার পোর্ট, বে অফ বেঙ্গলের রিসোর্স এবং বে অফ বেঙ্গলের কানেক্টিভিটি, অর্থাৎ সি লাইন অফ কমিউনিকেশনকে যদি আপনি কন্ট্রোল করেন, আপনার সাবমেরিন কেবল থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল করেন, আপনি চিন্তা করেন তো আপনার পোটেনশিয়ালটা কী পরিমাণ, মেজর পাওয়ার পোটেনশিয়াল। এই জন্য আমি সবসময় বে অফ বেঙ্গলকে মিডল সি বলি। মিডল সিতে আপনি চিন্তা করে দেখেন তো বে অফ বেঙ্গলে হাউ মাচ পাওয়ারফুল টুল ইট ইজ। আর মুশকিল হলো যে এত করে, কারণ আমাদের ওই যে সাবসার্ভিয়েন্ট একটা মেন্টালিটি থাকে, ভারত কি ভাববে, মায়ানমার কি ভাববে, চীন কি ভাববে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাববে, আরে আপনি কি ভাবছেন তো এটা ও ভেবে দিচ্ছে, এটা তো মুশকিল তো। সুতরাং আপনাকে এখন বোল্ড ডিফেন্স, বোল্ড মিলিটারি, বোল্ড ইকোনমিক, বোল্ড ফরেন পলিসিতে যেতে হবে, যেটার জন্য ফান্ডামেন্টাল জায়গা হলো আপনার ন্যারেটিভ।
এবং আপনার ন্যারেটিভটা কি হবে সেটা অল পলিটিক্যাল পার্টি শুড হ্যাভ দ্য সেম ন্যারেটিভ। আপনি দেখেন বাংলাদেশে 5ই অগাস্টের পরে কংগ্রেস বলেন, এক জায়গায় ভারতীয় রাজনৈতিক দলগুলোর অনেক ঐক্য, রাইট? হ্যাঁ, তো আপনার ঐক্যের ক্ষেত্রে আরে কি মন খারাপ, মানে এক পক্ষ মানে হায় হায় ভারত থেকে বানিয়ে দিচ্ছে, আরেক পক্ষ আমেরিকা থেকে বানিয়ে দিচ্ছে, আরেক পক্ষ বিভিন্ন জায়গা থেকে মানে এখন হচ্ছে না। সুতরাং সেই জায়গাতে আপনার পলিটিক্যাল কনসেনসাসটা থাকতে হবে, যা যেই যেখানে থাকুক না কেন, জামাত যেখানে থাকুক, বিএনপি যেখানে থাকুক, জাতীয় পার্টি যেখানে থাকুক, এনসিপি যেখানে থাকুক, কত পলিটিক্যাল পার্টি আছে, দে শুড কাম টু ওয়ান কনসেন্সাস, এবং সেটা শুড বি রিফ্লেক্টেড থ্রু দ্য চেঞ্জ দ্যাট উই হ্যাভ গট অন দ্য ইভ অফ অগস্ট 5th। নোটেড। এই জায়গাটায় যেহেতু 5ই আগস্টের প্রসঙ্গটা আসলো, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াতে এক ধরনের একটা জেনজি রেভুলেশন আমরা দেখতে পাচ্ছি, একটা অভ্যুত্থান টেক ওভার করছে। তো এই রূপান্তরগুলোর কারণে আসলে যে রিজিওনাল পাওয়ার ব্যালেন্সেও একটা চেঞ্জ আসছে। তো এই জায়গাটায় আসলে বাংলাদেশ কিভাবে এফেক্টেড হচ্ছে, বা পরাশক্তিগুলো কিভাবে, মানে আপনি কিভাবে দেখেন সামনের রিজিওনাল পাওয়ারগুলোকে এই আপরাইজিং? দেখেন বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় বলি, পাওয়ার যে কনসেপ্টটা পৃথিবীতে এখন আর ইউনিপোলার পাওয়ার বা বাইপোলার পাওয়ার না, মাল্টিপোলার, তাই না? মাল্টিপল ফ্যাক্টর, এবং ভারতে কিন্তু একটা মাল্টিপল পাওয়ারে পড়ে, রাইট? কারণ তারও একটা ইকোনমি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার একটা সময় সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। এখানে যে জিনিসটা বাংলাদেশের জন্য করা দরকার সেটা হলো যে এই পাওয়ার পলিটিক্সটা বোঝা দরকার। এই পাওয়ার পলিটিক্স প্রত্যেকটাই হলো প্রত্যেকটা দেশের ন্যাশনাল ইন্টারেস্ট, এবং আমরা তো যেহেতু ইতিহাস থেকে শিক্ষা নিই না, আমাদের তো এটা একটা বড় ভুল, গুণ আমরা শিক্ষা পাগল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস নাকি? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা কলেজের শিক্ষকরা যা দেখালেন, আমি মাঝে মাঝে তো নিজেই শঙ্কিত থাকি। তো সেই জন্য বললাম আমাদের যে জ্ঞানের আধার, মানে সেই জায়গাতে বলছি যে এই যে ইতিহাস থেকে শিক্ষা নেই না বলে আমাদের বারবার সমস্যা হয়। অথচ আপনি ইতিহাসে দেখেন you were the center of economy at some point of time. True. Right? ব্রিটিশরা আসলো, ডেফিনেটলি এটার কথা তো আমরা বলছিলাম যে এক মির্জাফর কিন্তু চেঞ্জড এভরিথিং। তার মানে আমাদের যুগে যুগে মির্জাফর থাকবে, মির্জাফর আছে সব জায়গায়, রাইট? সুতরাং এরা প্রত্যেকেই, এই জন্য বললাম যে আপনি যে পর্যন্ত আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা না বুঝবো, এবং অতীতের কথাটা কেন বললাম, কোভিডের কথা, মোটামুটি আপনি সিঁড়ি দিয়ে নামেন, দেখেন তো কোভিডের যে শিক্ষা ওটা কোথাও খুঁজে পাবেন, রাইট? ওটা কিন্তু একটা বড় শিক্ষা ছিল মানুষের জন্য, এবং খুব আগেরও না। বিহেভ, ওটাই বলেছে, বিহেভ, সংযত হও, রাইট? এটাই তো নেচার আপনাকে বলেছে, সংযত হও এবং মানবিক হও, কিন্তু আপনি তো সেটা হচ্ছেন না, যে কারণে আপনার কোভিড থেকেই আপনি শিক্ষা পাননি। তার মানে এই যে আমাদের যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখান থেকেও কিন্তু আস্তে আস্তে শিক্ষা সবাই ভুলে যাচ্ছে। 5ই আগস্টের শিক্ষাও আপনি দেখেন কিছুদিন পরে হয়তো ভুলে যাবে, সবাই যে যার যার মতো ইন্টারপ্রেট করে, যে যার যার খুশি। সোশ্যাল মিডিয়াতে মনে হলো যাকে খুশি আমি মেলাইন করে দিলাম, যা খুশি করে দিলাম, আবার 100 জন মিলে ওটা লাফাচ্ছে, ইত্যাদি করছে, তাই না? এক বছরের মধ্যে আমরা একটা, তো সেই কারণে আমি মনে করি যে আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। কোভিডের সময় আমরা দেখেছি রিসোর্স ন্যাশনালিজম, এবং সেই রিসোর্স ন্যাশনালিজম এখনো শেষ হয়নি। ভারত শিক্ষা পায়নি যে ভ্যাকসিন তাকে কেউ দিবে না, মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষা পায়নি, তাকে কেউ দিবে না, চীন শিক্ষা পায়নি, একমাত্র আমি শিক্ষা পাইনি, রাইট? যে কারণে আমার রিসোর্স ন্যাশনালিজমও তৈরি হয়নি। আমি বলছি না যে আপনি ন্যাশনালিস্ট হয়ে সব কিছু ন্যাশনালাইজ করে ফেলেন, ওটা বলছি না। আমি বলছি যে আপনাকে তো আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা বুঝতে হবে, এবং এই যে জেনজি, অলরেডি আমার ধারণা তারা মোহভঙ্গ হয়ে যাচ্ছে, এবং এটা যতদিন যাবে আরো ভাঙতে থাকবে, তখন কিন্তু আপনি দেখবেন আবার কাউন্টার, এবং সেটা কিন্তু তখন আরো
মানবেতর হওয়ার সম্ভাবনা আছে, রাইট? সেটা হয়তো রাষ্ট্রের এগেনস্টে নাও হতে পারে, এটা ব্যক্তির এগেনস্টে ব্যক্তিও হতে পারে, গোত্রের এগেনস্টে গোত্রও হতে পারে, কমিউনিটির এগেনস্টে কমিউনিটিও হতে পারে। সো কনফ্লিক্ট হ্যাজ ডিফারেন্ট ফেসেস and ugly faces sometimes. So you should be very worried about it. এবং যে কারণে ম্যালথুজিয়ান রেফিউজি তৈরি হবে একটা সময়, এত মানুষ আপনি কোথায় রাখবো, তাই না? মায়ানমার আপনাকে নিয়ে শঙ্কিত কেন? আপনার এত মানুষ, তারা কি ওখানে চলে যাবে কিনা? ভারত শঙ্কিত কেন? আপনি বরং সবসময় চিন্তা করছেন যে ভারত মায়ানমার কত খারাপ। আপনি যদি ওদের দিক থেকে চিন্তা করেন যে বাংলাদেশে যে হারে পপুলেশন বাড়ছে, যে হারে ম্যাল গভর্নেন্স, এই মানুষগুলি যদি আমার দিকে আসা শুরু করে কি হবে? আমি কি এদের বিরুদ্ধে গুলি চালাবো? রাইট? সুতরাং দিক থেকে চিন্তা করলে আপনার চতুর্দিক থেকে চিন্তা করতে হবে। পররাষ্ট্রনীতি বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা গত 16 বছরে বিশেষ করে যেটা দেখেছি যে বাংলাদেশ সবসময় খুব নতজানু একটা অবস্থায় থেকেছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কোনো নেগোসিয়েশনে আমরা হয়তো অপরপক্ষের কথাটাই বেশি শুনেছি রাদার দেন আমাদের অটোনমির জায়গাটা প্রকাশ করা। সো এই জায়গাটায় আমরা আসলে একটা, আপনি যেটা প্রথমে বলছিলেন যে সমতার নীতি বা বোল্ড নীতি, এখানে যদি আমরা যেতে যাই নতজানুর জায়গাটা থেকে, আমাদের আসলে কি পরিবর্তন করতে হবে? প্রথমে যেটা বললাম যে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবসময় মনে হয় অ্যাজ ইফ আমাদের কাজই হলো, আপনি আমাকে বলেন যে ভারত থেকে যদি পেঁয়াজ না আসে আপনি শেষ, তাই না? একসময় তো গরু আসা বন্ধ হয়ে গেল, তাতে কি আপনি গরু খাচ্ছেন না এখন? রাইট। তো সেই কারণে আমরা বললাম যে আমাদের এই সক্ষমতাটা কিন্তু আছে, আচ্ছা, কিন্তু আমরা এইটাকে ব্যবহার করতে জানি না, এটা একটা। এবং আমরা চাই যে আমাদের সম্পর্কগুলি কিছু ক্ষেত্রে হয়তো অসম থাকবে, এটা বিকজ অফ দ্য স্কেল অফ ইকোনমি সবসময়। ফলে আপনি কি বলিউডের কাউন্টারে কিছু করতে পেরেছেন? হলিউডের কাউন্টারে কিছু করতে পেরেছেন? দেখেন বলিউড মালয়েশিয়াতেও গান শোনে, উজবেকিস্তানেও গান শোনে, আফ্রিকাতেও গান শোনে। আর আপনি একটু আমাদের বলেন যে ওরা আপনাকে পাঠিয়েছে জওয়ান না পাঠান কি একটা সিনেমা আছে শাহরুখ খানের, আর আমরা ওটার এগেইনস্টে ওদেরকে পাঠিয়েছি পাংখু জামাই বলে একটা সিনেমা, রাইট? এখন আপনি বলেন যে আপনি তো তৈরি করছেন না, আমরা তো তৈরি করছি না, রাইট? অর্থাৎ আপনি তৈরি করছেন না, আপনার পোটেনশিয়াল ব্যবহার করছেন না। আপনি অমুক দলের না হলে আপনার পোটেনশিয়াল হবে না, অমুক দলের না হলে পরে এই পোটেনশিয়াল, বিচিত্র রকমের আমরা কাজ কারবার করি। কারণ আমরা মেধার চেয়ে আমরা অন্যান্য বিষয়গুলিকে গুরুত্ব দিই, কারণ মেধা আমাদের বরাবর চ্যালেঞ্জ করে। দেখবেন যে আমাদের একটু মেধা দেখলে পরে একটু আমরা কনফিউশনে থাকি, আইডেন্টিটি ক্রাইসিসে থাকি, রাইট? ফলে আমাদের যেসব মানুষজন মিসলিড করে এসেছে বাংলাদেশের ইতিহাস লেখা থেকে শুরু করে, তারা প্রত্যেকেই কিন্তু দেখবেন যে গত সরকারে হয় পিএইচডি হোল্ডার, নাইলে বিদেশে পড়ালেখা করা, তাহলে মিসলিডটা করলো কেন? রাইট? বিকজ অফ পাওয়ার। They want to retain their power. এবং আপনাকে যদি আমি দুর্বল করে রাখতে পারি, তাহলে তো, যে কারণে পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় জায়গা হলো আপনার সংস্কৃতি চেঞ্জ করতে হবে, আপনার পলিটিক্যাল মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এবং আপনাকে প্র্যাগমেটিক পড়ালেখা করে জানতে হবে যে এক্স্যাক্টলি কে কি করছে, রাইট? ভারতের সবকিছুই খারাপ ভাবার কোনো কারণ নেই, পাকিস্তানের সবকিছু ভালো ভাবার কোনো কারণ নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু গেলেই আমেরিকান ড্রিম ফুলফিল হবে ভাবার কোনো কারণ নেই। আপনাকে প্র্যাগমেটিক হতে হবে, রাইট? সুতরাং এই প্র্যাগমেটিজমটা আমাদের লাগবে। আমরা অভ্যুত্থানের কথা বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে তো আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আমরা দেখেছি, এবং গত 1.5 বছরে সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে, কিছু ভিজিবল সংস্কার আমরা দেখতেও পেয়েছি। কিন্তু যেটা আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার সংস্কার বা এই রিলেটেড ডিসকাশন আমরা আসলে খুব কম দেখেছি। তো 5ই আগস্টের পরে যে একটা সম্ভাবনা আমাদের সামনে এসেছিল, এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পররাষ্ট্রনীতিকে আমরা, আপনি যেটা বলছিলেন বোল্ড পররাষ্ট্রনীতি, বা আমরা কি প্র্যাগম্যাটিক কোনো পররাষ্ট্রনীতি দেখতে পেতে পারি? না, আমার কাছে যেটা মনে হয়, আই এম বিং ভেরি ক্যান্ডিড, এটা হয়তো রাজনৈতিকভাবে যেটাকে আমরা বলি যে পলিটিক্যালি ইনকারেক্ট কথা হতে পারে, অনেকে হয়তো মনোক্ষুণ্ণ হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই হ্যাভ লস্ট দ্য মোমেন্টাম। এখন মোমেন্টামটা কেন লস্ট হয়ে গেছে? এটার অনেকগুলি কারণ আছে। প্রথম কারণটা হলো যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, রাইট, তারাই নিজেরাই দিশেহারা।
মানে এটা অনেকেই হয়তো কাউন্টার করার চেষ্টা করেন, আপনি দিনের পরে দেখেন না কেন প্রথমে পলিটিক্যাল পার্টিগুলিকে ইনক্লুড করতে পারে নাই, অনবোর্ড করতে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না, এবং এখন তো করাপশনের গল্প তো শুনতেছি পত্রিকায়, এবং বিচিত্র রকমের বিষয়। তো এটা তো কথা ছিল না, এবং কথাটা ওইটা ছিল না যে আপনি বিদেশি টোকায় টোকায় এনে বসাবেন, এটাও তো কথা ছিল না, রাইট? এই দেশের মানুষ মারা গেছে, এই দেশের মানুষ মারা গেছে, 1500 বাচ্চারা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, পলিটিক্যাল কর্মীরাও মারা গেছে, তাই না? এবং পুলিশদের হয়তো আমরা এখানে অবজ্ঞা করেছি, কিন্তু তারাও তো মানুষ। তো এই যে মানুষগুলি মারা গেছেন, তাদের প্রত্যেকের প্রতি তো আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত। আপনি বলেন যে আমার কি দেশের রিসোর্স নাই? তো এই আপনি টোকায় টোকায় বিদেশ থেকে লোক এনে এখানে বসান, ওখানে বসান, কোথাও আপনার পছন্দের মতো মানুষকে বিদেশে পাঠান, এই করেন সেই করেন, এইটা দিয়ে আসলে হয় না। যে কারণে আমাদের এই মুহূর্তে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হলো এই যে যেটাকে আমি মাঝে মাঝে বলি এই টোকাই দিয়ে নাচ, মানে টোকানো থেকে টোকাই আর কি না করে আপনি এখন একটা ফুল ফ্লেজেড পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে যান, এবং মেক শিওর যে এই পলিটিক্যাল গভর্নমেন্টও যাতে মানে টোকাই পলিসি না নেয়, যেন ডেফিনেটলি দেশের মানুষ যারা দেশের প্রতি লয়াল এবং যাদের দেশের প্রতি, কারণ আপনি বিদেশের নাগরিক কখন হন? যখন নিজের দেশের প্রতি আপনার যে লয়ালটি সেটা ছেড়ে দেন, তখনই তো, নাকি? এর বিষয়ে তো আর কোনো দ্বিমত নাই। সুতরাং আপনি এই দেশে যারা এত কিছুর পরে গুলি বলেন, ধুলাবালি বলেন, ডাকাতি বলেন, চুরি বলেন, মারামারি বলেন, সব কিছুর মধ্যেও যারা এই দেশে আছেন তাদেরকে সম্মান করেন। সুতরাং তাদের প্রতি সম্মান দেখিয়ে একটা পলিটিক্যাল পার্টিগুলিকে বলা উচিত যে তোমরা এই দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকো, এবং এই দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকলে বিদেশে কে কি বললো, কোন দেশ কি ভাবলো, কিচ্ছু যাবে আসবে না। আপনার কাছে কি মনে হয় স্যার আমরা ফেইলড, যে আমাদের যে জুলাই যে এত মানুষ নিহত হয়েছে বা স্পিরিটটা যে ক্রিয়েট হয়েছিল, ডিড ইউ ফেল দেম? আমি মনে করি এটা হয়তো সরকারি লেভেলে বা এইসব জায়গায় হতে পারে, কিন্তু মানুষের মধ্যে তো ওটা চলে যায় না। অর্থাৎ ভবিষ্যতে সরকার যদি আবার আগের সরকারের মতো ব্যবহার করেন, এই স্পিরিট আবার ফিরে আসবে। সুতরাং আমি এইটা আমার মনে হয়, যদিও আমরা ভুলে যাব, মানে সরকার তারাও ভুলে যাবে, তো ভুলে টুলে গিয়ে কিন্তু আলটিমেটলি সময় মতো স্পিরিট ফেরত আসবে। সুতরাং ইটস লাইক এ গোস্ট, right? The ghost never disappears. If it is not existing, it is existing in it. So it will always come back. ভবিষ্যতের কথা বলতে গেলে তো আমাদের খুবই আসন্ন যে নির্বাচন আছে সেটার কথা চলে আসে। তো আসন্ন নির্বাচনে তো আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে দেখতে পাবো, এটা অনেক এক্সপেক্ট করছে যে হয়তো তারা তাদের মতো করে পররাষ্ট্রনীতি সাজাবে। তো এই জায়গায় আপনার মতামতটা শুনবো, এবং নেক্সট গভর্নমেন্ট যখন পররাষ্ট্রনীতি করবেন কোন বিষয়টা আসলে তাদের প্রাধান্য দেওয়া উচিত? একটা ফান্ডামেন্টাল জায়গা, ন্যাশনাল কনসেনসাস ফরেন পলিসিতে রিফ্লেক্টেড হতেই হবে। যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত ওটা কোনো ফরেন পলিসি হবে না, ওটা দলীয় পলিসি হবে, এক নম্বর। এবং আপনাকে শিখতে হবে যে দলীয় পলিসির পরিণতি কি, না আপনি রোহিঙ্গা প্রবলেম সলভ করতে পেরেছেন, না আপনার সরকারকে বাঁচানো গেছে, তাই না? এক নম্বর। দুই নম্বর হলো যে আপনাকে পোল্ড প্র্যাগমেটিক ফরেন পলিসি। তো এইরকম না যে সকালবেলা গিয়ে বললাম ভারত তুমি আমার শত্রু, পাকিস্তান তুমি আমার শত্রু, আমেরিকা, নো, ইউ হ্যাভ টু বি প্র্যাগমেটিক, ইউ হ্যাভ টু নো ইয়োর লিমিট। এবং তোমার সাথে যে এসে ইকুয়েশন করবে, যে তোমার সাথে নেগোশিয়েট করতে হবে, তোমার নেগোসিয়েশন ক্যাপাসিটি ওই একই এরকম হতে হবে। যে আমার মনে হলো একজনকে টোকা এনে বসায় দিলাম, ওটা হবে না। মেরিটোক্রেসি, অ্যাবসলিউট মেরিটোক্রেসি। এখন যুক্তি দিবে যে টোকাইরা কি মেরিটোক্রেসি না? অফকোর্স দে আর মেরিটোক্রেসি, বাট সে তো আমার লোক না রে ভাই, আমি তো আমার লোককে চাচ্ছি। সো আমার লোক ডেফিনেটলি হ্যাজ টু বি মেরিটোক্রেট। সো মেরিটোক্রেসির মাধ্যমে আনতে হবে, এবং পলিটিক্যাল পার্টিগুলির ক্লিয়ার এজেন্ডা থাকতে হবে যে তার পররাষ্ট্রনীতি কতটুকু সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, রাইট?
জুলাই অভ্যুত্থানের আমি এটা জুলাইয়ের পরবর্তীতেই একটা প্রোগ্রামে বোধহয় বাচ্চাদের একটা প্রোগ্রামে বিসের অডিটোরিয়ামে বলেছিলাম জুলাই এর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি ন্যাশনাল কনসেনসাস অন ইয়ার ফরেন পলিসি রাইট সেটা কিছু ভেস্টেড গ্রুপ থাকবে সকাল বিকাল বেলায় এই জায়গায় ওই জায়গায় কিছু লোকজন আছে 2টা প্লেনের টিকিট দিলেই বিদেশ দৌড় দিবে আপনার জন্য তার জন্য কথাবার্তা বলতে এরকম বিচিত্র রকমের ভুই ফোর থাকে তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এইটা এই দেশের জনমানুষের সুতরাং এই দেশের মানুষকে আপনি যে পর্যন্ত ওন না করুন আর ওন করা মানেই তো আপনি বিদেশ যান নাই রেমিটেন্স যোদ্ধা কেন গেছে বিদেশে এই মানুষের জন্যই গেছে হি হ্যাজ গন দেয়ার অর শি হ্যাজ গন দেয়ার যে মেয়েটা কাজ করে মলদ্বীপে যেই মেয়েটা সৌদি আরবে কাজ করে যেই মহিলাটা কাজ করে সে মনের সুখে যায় না শি হ্যাজ গন টু সেন্ড দ্যাট মানি ব্যাক টু দি ফ্যামিলি এবং সেই পরিবারের কাছে তার যে ফিরে আসার যে আকুতি এটা আপনি দেখেন না এটা আমি দেখেছি কারণ আমি মলদ্বীপে লম্বা সময় কাজ করেছি ইউএনের আমি স্টাডি করেছি মিডল ইস্টে শ্রীলঙ্কাতে কনফ্লিক্ট জোনসে এই যে মানুষের ফিরে আসা একটা মানুষ মরে গেলে ওইখানে তার যে লাশটা ফিরে আসা এইটার যে কি বেদনা এটা আপনারা চোখে দেখেন সো যারা দেখেছেন আমাদের কমিউনিটির মানুষ আমাদের সাধারণ মানুষ তারা জানে যে এটার পেইনটা কি আপনি প্লেনে যখন বসবেন একটা রেমিটেন্স আর্নার যখন আসে তার পাশে যে সে তার বাচ্চার জন্য 2টা চকলেট নিয়ে আসে আপনার কাছে হয়তো একদম সাধারণ বিষয় কিন্তু তার জন্য ওইটাই কিন্তু পৃথিবী তাই না সুতরাং আমাকে তার কাছে দায় করতে হতে হবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলিতে কারা আসবেন মন্ত্রিত্বে কারা আসবেন দায়িত্বশীল পদে কারা আসবেন তারা কি এটা ওন করেন কিনা তারা কি এটা ধারণ করেন কিনা নাকি সেই ঘুরে ফিরে নেপোটিজম নেপো কিডস আর মানে অমুকের দুলাভাই তো তমুকের শালিকা মানে কোথাও থেকে ধরে এনে একটা ব্যাংকের বানায় দিলাম অথবা রাখাল বালক বাংলাদেশ ব্যাংক চালাচ্ছে ওটা চলবে না সো ইউ নিড টু হ্যাভ ইটস টাইম যে আমরা ইটস টাইম এডুকেশনকে রিফর্ম করতে হবে ম্যাসিভলি এডুকেশনকে রিফর্ম করতে হবে এআই পড়াতে হবে সব জায়গাতে স্টেমকে ফিরিয়ে আনতে হবে পাবলিক ইউনিভার্সিটি মানেই যে একটা সাবজেক্ট খুলে ওইখানে মাস্টার ভর্তি করা শুরু করলাম এগুলি বন্ধ করতে হবে আননেসেসারি এক্সপেন্ডিচার কমাতে হবে যেসব সাবজেক্টগুলি আসলে মোরাল তৈরি করে যেমন ফিলসফি হিস্ট্রি ছাত্র সংখ্যা কমায় আনেন সেখানে মোর রিসোর্সেস দেন যাতে রিসার্চ হয় 20 জন ছাত্র থাকুক 20 জনের উপরে আপনি ইনভেস্ট করেন 200 জনকে নিয়ে তো আমার লাভ নাই তাহলে ওই 200 জনের মধ্যে কি হবে 180 জন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে পাঠান আমাদের দেশে এখনো টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে সেকেন্ড ক্লাস এডুকেশন খুবই মানে একটা রাইট মেইন স্ট্রিম অন্য চোখে দেখা হয় একদম সিম্পল আপনি আমাকে বলেন Stigmatized প্রচুর। হ্যাঁ সুতরাং সব সাবজেক্টের যেরকম দরকার আছে সেই সাথে আপনাকে এমন একটা এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে যেটা আপনার ইন্ডিজিনাস ইকোনমিকে স্ট্রেংথেন করে রাইট একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আপনার কাছে শেষ প্রশ্ন আপনি যে বলছিলেন স্যার আপনার শিক্ষার্থীদের বয়স হচ্ছে 18 থেকে 22 বছরের মধ্যে থাকে তো একজন শিক্ষক এবং মেন্টর হিসেবে বর্তমান তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো আমার ছাত্ররা কিন্তু 50-52 এবং ওরা বড় বড় পজিশনের ছাত্র কিন্তু বড় বড় ছাত্র রাইট সুতরাং ছাত্রের কোনো বয়স হয় না খালি ইউনিভার্সিটিতে গেলে পরে যে আচ্ছা কিন্তু আবার ছাত্রদের বয়স তো মোটামুটি বড় সড়ই আছে তো হ্যাঁ ওদেরকে মাঝে মাঝে বলি বড় বড় ছাত্রদেরকে খেলিছ বিশ্বলয়ে হে শিশু তো আবার আমি মনে করি 3টা জিনিস তাদেরকে মনে রাখতে হবে আমরা এমন একটা সময় এসেছি বই পড়তে হবে ট্রাস্ট মি আপনি ChatGPT শর্টকাটে আপনি টিকবেন না আপনার 50% জবস উইল বি গন ইন নেক্সট 10 years অফ টাইম রাইট সুতরাং আপনাকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আপনি একসময় আমরা ঢাকায় এই নিউ মার্কেটে যেতাম কি অসাধারণ বইগুলি ছিল সব এখন চিকেন ফ্রাই আর জুসের দোকান আর টি শার্টের দোকান আজিজ সুপার মার্কেটে আমরা যেতাম বই
কিনতে পারতাম না, কিন্তু দেখতে তো পারতাম, রাইট? দেখতে পারলে তো একটু তোমার পাতা উল্টাতাম। আপনি পড়ছেন না, আপনি পড়ছেন বিসিএস এর জন্য, আপনি পড়ছেন এটার জন্য। কিছু ছাত্র তো পড়ালেখা করে নিশ্চয়ই, সেটা তো আছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির চতুর্দিকে দেখেন, বইয়ের দোকান গায়েব হয়ে যাচ্ছে, সব চিকেন ফ্রাই দোকান। মানে আপনি ইহা লইয়া আমি কি করিব, তাই না? তো এখন পয়েন্টটা হচ্ছে আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়েন, পড়ালেখা না করেন, ট্রাস্ট মি, আপনি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবেন। এবং আপনি এই ভিডিওটা 10 বছর পরে এসে আমাকে বলেন যে ইউ হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। 1 নম্বর। 2 নম্বর, আপনাকে সায়েন্স টেকনোলজিতে অ্যাডভান্সড হইতেই হবে, রাইট? জেন আলফা আপনাকে ছেড়ে কথা বলবে না। সুতরাং জেন আলফা ইজ গোয়িং টু বি মোর প্রোডাক্টিভ। তার সাথে আপনি খাপ খাওয়াবেন কি করে? সুতরাং ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড। এই ক্ষেত্রে প্যারেন্টস, ইউ হ্যাভ টু বি এ ভেরি ভেরি রেসপন্সিবল প্যারেন্ট, রাইট? অর্থাৎ যে মানে বাচ্চারা ফার্স্ট হলো না কেন, সেকেন্ড হলো না কেন, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলো না কেন, বুয়েটে চান্স পেলো না কেন, দ্যাট হ্যাজ টু কাম আপ। ইউ হ্যাভ টু বি টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, এইগুলিতে আপনাকে এক্সেলেন্স করতেই হবে। 10 বছর পরে ব্যাংকিং সেক্টর আদৌ থাকবে কিনা, মানে ব্যাংকিং জব থাকবে কিনা, নোবডি নোজ। অ্যাকাউন্টেন্টদেরই আস্তে আস্তে কাজ শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে আমার মতো মাস্টারেরও দরকার হবে কিনা, আই ডাউট, রাইট? এটা হলো সেকেন্ড। আর থার্ড হলো যে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। এবং আমি এই জিনিসটা নিয়ে যথেষ্ট শঙ্কিত। আমি ফেসবুকে গেলে, ইনস্টাগ্রামে গেলে, এইখানে গেলে, ইউটিউবে গেলে, মানুষ যে ধরনের কমেন্ট করেন, যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, যে ধরনের ওপিনিয়নগুলি দেন, আমার কাছে মনে হয় যে উই আর গোয়িং থ্রু সাম সর্ট অফ পিটিএসডি অর ক্রাইসিস অর মেন্টাল ভ্যাকিউম। আমাদের মেন্টাল হাইজিন ইজ বিকামিং এফেক্টেড। আমাদের আনফর্চুনেট যে আমাদের মাস কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নাই। এবং স্কুলগুলিতেও যা সিচুয়েশন, এবং আমরা এই যে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা আন্দোলন করছেন, আপনি তাদেরকে যেই বেতন দিচ্ছেন এটা হয়, আপনার বাচ্চার ভবিষ্যৎ তার কাছে দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তারা করে। আমার মতো মাস্টারকে আপনি বেশি বেতন দিচ্ছেন। আমি তো এটার আগামাথা কিছু বুঝলাম না। আমি তো এই কারণে সবসময় বলি, এবং শিক্ষকদের এই সরকারের আগে বিগত সরকারের সময় শিক্ষকরা আন্দোলন করছিলেন যে আমাদের সেপারেট পে স্কেল দেওয়ার। এই সরকারে এসে আমাদের বাবু সম্প্রদায় যখন এই সরকারের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেলেন, তখন আবার আমাদের কথা ভুলে গেছেন। সুতরাং আমাদের এগুলি নিয়ে ঠিক আছে। যে কারণে আমি মনে করি যে আমাদের বাচ্চাদের, ছাত্রছাত্রীদের উই হ্যাভ টু গিভ রিয়েল ফোকাস অন দেয়ার মেন্টাল হাইজিন। এভরি প্যারেন্টস, এভরি রেসপন্সিবল পার্সন, এবং আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় এটা বলি, টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। বই পড়ো, ফেসবুক কমাও, কে কোথায় গিয়ে নাচানাচি করলো, দ্যাট ইজ নান অফ ইউর কনসার্ন, আনলেস তুমি নিচে নাচো, রাইট? সো ভিউয়ার বাড়ানোর কোনো দরকার নাই। সো হ্যাভ ইউর ওন পজিশন, কিপ ইউর মেন্টাল হেলথ ক্লিন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিলেন এবং অনেক সময় দিলেন। আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমতার হোক, বোল্ড হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। এবং বই পড়তে হবে, এবং তরুণ প্রজন্মের বেশি বেশি বই পড়তে হবে। দেখা হবে আগামী পর্বে।